স্কুলের বারান্দার এক কোণে বসে বসে মহল তার পছন্দের কাঁচা আম মাখা খাচ্ছে। সাথে যোগ দিয়েছে পারুল আর আয়েশা। প্রতিদিন নিয়ম করে তিনজনের ভেতর থেকে একজন একজন করে এক এক দিন কাঁচা আম নিয়ে আসে স্কুলে। সাথে অপরজন আনে নুন, বিট লবণ, মরিচ গুঁড়া। তারপর অপছন্দের গণিত ক্লাস ফাঁকি দিয়ে বারান্দার শেষ কোণায় গিয়ে লুকিয়ে আম মাখিয়ে খায় মহল আর তার সাঙ্গপাঙ্গরা। কিছু কিছু দিন স্কুলের সীমানা পেরিয়ে দক্ষিণ চড়ার মাঠে গিয়ে বসে বসে সময় পার করে তারা। যতক্ষণ গণিত ক্লাস শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আসার নাম নেই কারো। প্রতিদিন ক্লাস ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানোর দায়ে এই তিনজনের বাড়িতে খবর পাঠানো হয়, বাড়ি থেকে লোক আনতে বলা হয়, কিন্তু কেউই সে কথার ধার ধারে না। তাছাড়া গণিত স্যার বরকতের বয়স বেশি হওয়ায় আর চাকরির বয়স পার হওয়ায় তিনি তেমন গুরুত্ব দিতে পারেননি এদের দিকে। গত 2 সপ্তাহ আগে গণিত স্যার বরকতের চাকরির মেয়াদ শেষ হয়ে চলে যাওয়ায় গণিতের জন্য নতুন শিক্ষক জয়েন্ট হয়েছে। সবাই সে নিয়ে খুবই চিন্তিত। আগের শিক্ষকের তুলনায় বর্তমানটা অনেক বেশি কড়া আর গুরু গম্ভীর। এই নতুন টিচারের নাম শাহের ইফতেখার। সবাই তাকে নবীন স্যার বলে ডাকে। শাহের স্যারের পাল্লায় পড়ে মাত্র কদিনেই সবাই আগের থেকে অনেক বেশি মনোযোগী হয়ে ক্লাস করছে। কেউ তার ক্লাস ফাঁকি দিতে সাহস করে না। আয়েশা আর পারুলও কয়েকদিন নবীন স্যারের ক্লাস করেই হাড়ে হাড়ে টের পেয়েছে সে আসলে কি। কিন্তু মহল এখন পর্যন্ত একদিন মাত্র ক্লাস করেছে। এরপর তার আর স্কুলে আসা হয়নি। আয়েশা কাঁচা আম মুখে নিয়ে মুখ কুঁচকে খেতে খেতে মহলকে জিজ্ঞেস করল, তা আমাদের মহল রানী আজ এতদিন পরে স্কুলে যায়, এই কদিন আসলেই না কেন? মহল মনের সুখে আম খেতে খেতে উত্তর দিল, এমনি রে, শরীর খারাপ ছিল। মহলের কথার মাঝে পারুল সামনে ধাক্কাতে থাকে আয়েশাকে আর মহলকে। ক্লাসে সেই নতুন গণিত শিক্ষককে প্রবেশ করতে দেখে তিনজনই মুখ চাওয়াচাওয়ি করে। পারুল উঠে দাঁড়িয়ে হাত পা ঝাড়তে ঝাড়তে বলল, ঘন্টা পড়ে গেছে, চল। এখন তো আর এই নবীন স্যারের ক্লাস ফাঁকি দিতে পারবো না, কষ্ট করে কিছু সময় না হয় কাটিয়ে আসে। মহল হাত ভর্তি আমগুলো ওড়নার আঁচলে গিট দিয়ে আয়েশা আর পারুলের সাথে ক্লাসে ঢুকে পড়ে। ইতিমধ্যে নবীন স্যার সবার নামসহ রোল কল করতে শুরু করে দিয়েছে। মহলরা দরজায় দাঁড়িয়ে থেকেই একজন একজন নাম রোল অনুযায়ী সাড়া দেয়। নাম ডাকা শেষ হলেই আয়েশা ভয়ে ভয়ে বলল, স্যার স্যার আসবো? শাহের স্যার সেদিকে না তাকিয়ে তার টেবিলে রাখা বইয়ের ভাঁজে চোখ ডুবিয়ে গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, আসুন। পারুল আর আয়েশার সাথে সাথে মহল ঢুকতে নিলেই শাহের স্যার বলে উঠল, আপনি থাকুন। আপনি কি ক্লাস করার যোগ্য? যান, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকুন। বাইরে থেকে গার্ডিয়ান নিয়ে আসুন। কেন এতদিন আসা হয়নি তার ব্যাখ্যা না শুনে আপনাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আপনাদের সম্পর্কে প্রিন্সিপাল স্যার সব বলেছেন আমাকে। মহল ভয়ে ভয়ে বলতে থাকে, স্যার, আর হবে না, শেষবারের মতো মাফ করে দিন, আমি সত্যি বলছি। শাহের বিরক্ত হয়ে ভ্রুকুচকে তাকায় মহলের দিকে। ওড়নার ভাঁজে গিট দেওয়া আমগুলো দেখে জিজ্ঞেস করল, এসব কি? এসব নিয়ে কেউ ক্লাসে ঢুকে? এগুলো ফেলে দিয়ে আসুন। আর স্কুলে কেন আসা হয়নি এতদিন? মহল বলতে পারল না কিছু। চুপচাপ দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে। বারবার জিজ্ঞেস করার পরও মহলের উত্তর না পাওয়ায় শাহের টেবিলের ওপর থেকে শক্ত ব্যাটটা এনে মহলের সামনে ধরে হাত মেলতে বলল। মহল ধীরে ধীরে দুহাত মেলতেই শাহের তার দুহাতের তালুর ওপর সপাটে কয়েকটা বাড়ি বসায়। মহল মৃদু চিৎকার দিয়ে ওঠে। চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। বেতের বাড়ি মহলের হাতে থাকা কাচের চুড়িতে লেগে যাওয়ায় ঝনঝন করে চুড়ি ভেঙে পড়ে বারান্দার ওপর। মহল হাতের তালু টান টান করে ধরে রেখে চোখ মুখ খিচে রেখেছে কয়েক মুহূর্ত। আরও বেশ কয়েকটা বেতের বাড়ি পড়তেই মহল আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। হাত চেপে ধরে বসে পড়ে দরজায়। ক্লাসের ভেতরে থাকা সবাই আঁতকে ওঠে মহলের এমন শাস্তি দেখে। মহল ধীরে ধীরে ক্লাসে ঢুকে বসে পড়ে পিছনের সারিতে।
মহল ডুকরে কাঁদতে থাকে, দুই হাত চেপে ধরে। শাহের গণিত বই হাতে নিয়ে আগের করে রাখা কিছু অঙ্ক থেকে একটা অঙ্ক বোর্ডে করতে থাকে। অর্ধেক করার পর মহলকে ডেকে বাকি অর্ধেক সম্পূর্ণ করতে বলে। মহল ওড়না দিয়ে চোখ মুছে আতঙ্ক নিয়ে ধীরে ধীরে বোর্ডের সামনে আসতেই চক ধরিয়ে দেয় শাহের। চক ধরতে গেলে মহল একবার আহ শব্দ করে উঠে হাতের ব্যথায়। তারপর আস্তে আস্তে চক ঘোরাতে থাকে বোর্ডে। অঙ্ক সে করতে না পারায় সমানে হাত পা কাঁপতে থাকে। মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, স্যার আমি পারি না। শাহের কঠিন মুখে বলল, এই অঙ্কগুলো তো আগের স্যার করিয়েছেন। তাহলে পড়াশোনা এত অপছন্দ হলে স্কুলে আর না আসাই ভালো। বাবা মাকে বলবেন বিয়ে দিয়ে দিতে। কাল আপনার বাবাকে স্কুলে আসতে বলবেন। মহল মাথা নিচু করে বলল, স্যার আমার বাবা নেই। তাহলে আপনার মাকে আসতে বলবেন। আমার মা নেই স্যার। আমার বাবা মা মারা গেছেন, আমি মামা মামির কাছে থাকি। ওনাদের আসতে বললেও আসবে না তারা। শাহের আর কিছু বলল না, বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আস্তে করে বলল, ঠিক আছে, যান, আর যেন কোনো ভুল না পায়। জি স্যার। শাহের স্যারের ক্লাস চলাকালীন এক লোক এসে বাইরে দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি খান সাহেব ইফতেখার? শাহের জবাব দেয়, জি, কি দরকার বলুন। আপনার জন্য বাইরে একজন দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন। শাহের বাইরে বের হয়ে দাঁড়িয়ে থাকা ভদ্রলোককে দেখেই থেমে যায়। পেছন থেকে ডাক পড়ে, শাহের দাঁড়াও, কথা আছে তোমার সাথে। আমার কোনো কথা নেই আপনার সাথে, চলে যান এখান থেকে। কেন এসছেন আপনি? শেষ পর্যন্ত স্কুলের এই সামান্য চাকরি করতে এসেছো? শুনেছি এই গ্রামে একটা ভাঙাচোরা বাড়ি, ভাড়ায় থাকছো আবার। ঠিকই শুনেছেন। তুমি কি আমাদের মান সম্মান ডুবিয়ে দিতে চাইছো? জমিদার বংশের রক্ত বইছে তোমার শরীরে। জমিদার শাহজাহান খানের একমাত্র পুত্র তুমি। তোমাকে নিয়ে আমি গর্ব করতাম, আর তুমি আমার সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলছো। শাহজাহান চোখ মুখ লাল করে কঠিন মুখে বললেন, তোমার আম্মা তোমার আশায় পথ চেয়ে বসে আছেন। আমার সাথে ফিরে চলো শাহের, জেদ করো না। এভাবে রাগ দেখিয়ে কতদিন বাইরে থাকবে? যতদিন আপনাদের রং তামাশা শেষ না হয় ততদিন। বলেই শাহের গটগট পায়ে চলে যায় নিজের ক্লাসে। শাহজাহান লাল চোখে তাকিয়ে থাকে শাহেরের চলে যাওয়ার দিকে। স্কুল ছুটির শেষে মহল আর পারুল একসাথে বাড়ি ফিরছে। হাতের ব্যথায় মহল এখনও নিঃশব্দে কেঁদে কেঁদে চোখের পানি মুছছে। বই খাতা ঠিকমতো ধরে রাখতে পারছে না। ফর্সা হাত দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে, সাথে মহলের দুহাত ফুলে উঠেছে। কিছু জায়গায় ছিঁড়ে গেছে হাতের চামড়া, রক্ত জমাট বেঁধে আছে সেখানে। পারুল মহলের দিকে তাকিয়ে বলল, স্যারকে বললে পারতি সত্যি কথা, তাহলে তো এভাবে শাস্তি পেতি না। কি বলবো স্যারকে? মামা মামি পড়তে দিতে চায় না, সারাদিন বাড়িতে আমায় দিয়ে কাজ করায়। এটা কি বলা যায় স্যারকে? পারুল চুপ করে থাকে। মহলের কথার উত্তর তার জানা নেই। মেয়েটির জন্য তার খারাপ লাগে। মহল পারুলদের সবার থেকে সুন্দরী মেয়ে হিসেবে পরিচিত, কিন্তু ভাগ্যের দিক দিয়ে সবার থেকে খারাপ হলো মহলের। বাবা মা মরা মেয়ে মহল, একজন অনাথ এতিম মেয়ে। মামা মামির কাছে লাথি ঝাঁটা খেয়ে পড়ে আছে এই গায়ে। মামা রহমান ভালোবাসলেও মামি দু চোখে দেখতে পারে না মহলকে। মামার কারণে কষ্ট করে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে মহল। মহলের মামাতো দু বোন দিনা আর রাত্রি বয়সে মহলের থেকে 2-3 বছরের বড়। তাদের মাঝে দিনার সাথে মহলের বেশ ভালো সম্পর্ক, কিন্তু রাত্রিও মায়ের সাথে মহলকে সবসময় ধূরছাই করে রাখে। শিমুল গাছের গোড়ায় মহল আর পারুলকে বসে থাকতে দেখে শাহের। পাশ দিয়ে এসে বাড়ির রাস্তায় ঢুকছিল। স্কুল থেকে কিছুটা দূরে এখানে একটা ফাঁকা চড়ার ভেতর আধা ভাঙ্গা একটা বাড়িতে ভাড়া থাকে শাহের। শাহেরকে দেখে মহল আর পারুল উঠে দাঁড়িয়ে সালাম দিতেই শাহের বলল, ওয়ালাইকুম আসসালাম। স্কুল শেষ হয়েছে আধা ঘন্টা আগে, এখনো বাড়ি যাননি কেন? এভাবে ফাঁকা চড়ার ভেতর বসে থাকতে নেই, বাড়ি যান আপনারা। পারুল আর মহল চলে যেতে উদ্যত হতেই শাহের মহলকে পিছু ডাকল। মহল পিছনে ফিরে মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, জি স্যার। আপনার হাতে কি দেখি?
আবারও আম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? স্যার হাতে কিছু নেই। দেখান। মহলের হাতে কিছু নেই তা স্পষ্ট দেখা যাওয়ার পরেও শাহের জিজ্ঞাসা করায় মহল না করতে পারে না। কিছুক্ষণ নীরব থেকে আলগোছে হাত দুটো মুঠো খুলতেই শাহের চোখ কপালে উঠে যায়। এত বাজেভাবে সে আঘাত করেছে বাচ্চা মেয়েটাকে, ভাবতেই তার নিজের ওপর বিরক্ত লাগছে। শাহের বরাবরই এমন, নিজের রাগ জেদ কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। এই যেমন তার নিজের পৈতৃক নিবাস আর জন্মদাতা পিতামাতার ওপর রাগ জেদের বশে পড়ে আছে এই গায়ের স্কুল শিক্ষক হিসেবে। সূর্যের সোনালি ছোঁয়াটা ঝরে পড়েছে মাঠের ভেতর, গাছের ছায়া লম্বা হয়ে মাটিতে বিছিয়ে পড়ার ভৌতিক আকৃতি ধারণ করেছে। শরীর ভেদ করে ঢুকে পড়েছে উষ্ণ বাতাস। মাঝে মাঝে দূর থেকে শোনা যায় ঘোড়ার গাড়ি ছুটে চলার শব্দ। সেই শব্দ কানে যেতেই মহলের মনের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার ছেলেবেলায় ফেলে আসা ঘোড়ার গাড়ির কত শত স্মৃতি ভেসে ওঠে চোখের পাতায়। বুকের ভেতর হাহাকার করে ওঠে। খড়খড়ে চড়ার মধ্যে খানটায় শিমুল গাছের গোড়ায় বসে মহল। পারুল আর আয়েশা গল্প করতে ব্যস্ত। স্কুলে দুপুরের বিরতিতে বেরিয়ে সবাই যখন নিজেদের আহার করতে বসে তখন মহল চলে যায় শিমুল গাছের তলায়। দুপুরে তার খাওয়া দাওয়ার জন্য বাড়ি থেকে আলাদা কিছু বরাদ্দ না থাকায় সে একা একা এখানে এসে বসে থাকে। তাই আজও এসেছে। পারুল আয়েশা খোঁজ করতে এসে মহলের সাথে বসে পড়ে, গল্প করতে থাকে। মহরের শরীর আজ ভালো নেই, কাল রাতে জ্বর এসেছিল, কিন্তু শাহের ছাড়ের ভয়ে আজ জ্বর নিয়েই স্কুলে এসেছে। মহল আজও অঙ্ক করতে পারেনি, কিন্তু শাহের ছাড় আজ কিছু বলেনি মহলকে। তার চোখ মুখ দেখেই শাহের বুঝতে পেরেছে মহল ভীষণ অসুস্থ, তাই আজ ছাড় দিয়েছে। শরীর খারাপ বলে মহলকে ছুটি নিয়ে চলে যেতে বলে পারুল, কিন্তু মহলের বলার সাহস নেই শাহেরকে। বর্তমানে মহলদের স্কুলে একমাত্র যোগ্য স্যার হিসেবে শাহেরকে চেনে সবাই। অল্প কিছুদিনের মাঝেই শাহের স্কুলের অন্য শিক্ষকদের পছন্দের তালিকায় উঠে গেছে। অন্যরা যা পারত না শাহের তা পারে। তার চোখের চাহনিতেই যেন পুরো স্কুল শীতল হয়ে যায়। তাই প্রিন্সিপাল স্যার ও শাহেরকে সকল দায়িত্ব ভাগ করে দিয়েছেন। শাহের তার বাড়ির পথে ঢুকতে আজও দেখতে পায় মহলদের। দুপুরের খাবার সে বাড়িতে গিয়ে খায়, একা একা নিজেই রান্না করে খায়। এ বাড়িতে একা থাকে শাহের। বাড়ির মালিক এই গ্রামের মাতব্বর। চড়ার মাঝে মাতব্বরের আধ ভাঙ্গা একটা ফাঁকা বাড়ি পড়ে থাকায় শাহের তা ভাড়া নিয়ে থাকে। শাহেরকে দেখে তিনজনই উঠে দাঁড়িয়ে গতদিনের মতো সালাম দিয়ে বলল, স্যার অনুমতি দিলে একটা কথা বলতে চাই। শাহের দাঁড়িয়ে জিজ্ঞেস করল। বলুন। পারুল ভয়ে ভয়ে বলল, স্যার মহলের শরীর ভালো নেই, কাল স্কুল থেকে ফেরার পর থেকেই জ্বর, যদি আজ ওকে ছুটি দিতে। মহল ভয়ে পারুলের সাথে চিপকে থাকে। শাহেরের দিকে আর চোখে তাকাতেই শাহেরের সাথে চোখে চোখ পড়ে যায় মহলের। শাহের আগে থেকেই আগুন চোখে তাকিয়েছিল মহলের দিকে। শাহেরের কোনো জবাব না পেয়ে পারুল আর মহল ভাবে হয়তো ছুটি দেওয়া হবে না, তাই সালাম দিয়ে ওরা চলে যেতে পথ ধরলেই শাহের বলে ওঠে, ছুটি যার দরকার সে বলতে পারে না? তার কি মুখ নেই নাকি ক্লাসের ছেলেদের সাথে হাসাহাসি করে মুখ ব্যথা করে ফেলেছে? মহল মাথা নিচু করে নিচু স্বরে বলতে থাকে, স্যার আর হবে না, মাফ করে দিন। শাহের তার পরনের পাঞ্জাবির পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে মহলের সামনে ধরে বলল। এটা কি? মহল আঁতকে ওঠে কাগজটা দেখে। আজ ক্লাস শুরু হওয়ার আগে শুভ নামের ক্লাসের এক ছেলে মহলকে একটা প্রেমপত্র দিয়েছে। মহল তা আয়েশার মাধ্যমে পাওয়ার পর চিঠিখানা পড়ে আবার ফিরিয়ে দিয়েছিল শুভকে। শুভর বন্ধুরা তা নিয়ে মহলের সাথে খুব হাসাহাসি করলেও মহলও বেশ মজার ছলেই দেখে বিষয়টাকে। কিন্তু এই চিঠি শাহেরের হাতে দেখায় দাঁড়িয়ে থাকা মহলরা তিনজনই মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। কিভাবে শাহের ছাড়ের হাতে পৌঁছালো তা নিয়ে ফিসফাস আলোচনা চলতে থাকে মহলদের মাঝে। শাহের কাগজটা পকেটে রেখে দিয়ে বলল, বয়স কত চলে? মহল কিছুক্ষণ চুপ থেকে ধীর গলায় উত্তর দেয়, স্যার 16 বছর। শাহের গম্ভীর কণ্ঠে খানিকটা ধমকের সুরে বলে, এখনো 10ম শ্রেণীটা পার হয়নি, তার আগে সব?
পড়ালেখায় তো মন নেই। আগামী সপ্তাহে ক্লাস টেস্ট, দেখব কি করেন আপনারা। তারপর কানে ধরে সবগুলোকে স্কুল থেকে বের করে দেব। যান, বাড়ি চলে যান, আরাম করুন গিয়ে। আর কাছে আমার পেছনে দৌড়ানো বন্ধ করুন। বলেই শাহের চলে যায় বাড়ির ভিতর। আয়েশা জিভ কেটে বলল, হাই খোদা, আমরা যে সকালে স্কুলে যাওয়ার সময় স্যারের বাড়িতে আম গাছে ঢিল ছুঁড়েছিলাম, স্যার নিশ্চয়ই দেখতে পেয়েছিল। মহল, তুই বেশি ঢিল ছুঁড়ছিলি, আমাদের এত দোষ নেই। পারুল বলল, হবে হয়তো, না হলে এই কথা বললো কেন? আর তাছাড়াও এই স্যারটা না, সে যে মহলের পিছনে লেগে আছে, সব সময় এত ধমকাধমকির উপর রাখে কেন মহলকে বলতো? মহল মন ভার করে বলল, আমি এইসবেরই যোগ্য রে। আমার কপালে এসব ছাড়া আর কিছুই জুটবে না। পুরো কপালি মানুষের সাথে সবাই এমনই করে। পারুল মিটমিট করে শয়তানি হেসে বলল, শাহেদ স্যারকে কেন জানি মনে হয় আজকাল মহলের একটু বেশিই খেয়াল করছে। কই, আমরা তো ছুটি চাইলে কখনো দেয় না। জ্বর হয়েছে বলে মহলকে ছুটি দিল, আবার বাড়ি গিয়ে আরাম করতেও বললো। প্রেমপত্রটাও জোগাড় করে ফেলেছে, তোকে নিশ্চয় স্যার নজরে নজরে রাখে, কিছু একটা গন্ধ পাচ্ছি। পাশ থেকে আয়েশা বলল, আরে না, এমন কিছু না। স্যারের কি খেয়ে দেয়ে কাজ নেই? আসলে মহলকে স্যার দেখতে পারে না, তাই। মহল শরীর খারাপ নিয়েই রান্নাঘরের সব কাজ শেষ করে বিছানায় শুয়ে আরাম করছিল। মামাতো বোন দিনা এসে পাশে বসে জিজ্ঞেস করলো, কিরে মহল, জ্বর কমেছে? আজ এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছিস? ছুটি নিয়ে এসেছিস? মহল চোখ বুজে শোয়া অবস্থায় উত্তর দেয়। আপা। দিনা মহলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এক জায়গায় যাবি মহল? কোথায় আপা? আগে চল, যাওয়ার পথে বলবো, কিন্তু কাউকে বলতে পারবি না। আচ্ছা ঠিক আছে। মহল বিছানা ছেড়ে উঠে পায়ে স্যান্ডেল জোড়া চাপিয়ে দিনার সাথে বের হয়। গায়ের আঁকাবাঁকা মেটো পথ ধরে হাঁটতে থাকে দিনা আর মহল। কিছুটা পথ যাওয়ার পর ধানের ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে থাকা একজনকে দেখে দিনা ঠোঁট কামড়ে হেসে বলল, তুই এখানে দাঁড়িয়ে থাকবি, আমি ওর সাথে একটু কথা বলেই চলে আসব। কেউ আসলে আমাকে শুধু আপা বলে একটা ডাক দিবি, কেমন? মহল বুঝতে পারে দিনার ব্যাপার স্যাপার। চোখের পলকে দিনা চলে যায় ক্ষেতের আড়ালে। বেশ কিছুক্ষণ পার হওয়ার পরও দিনা আসে না। মহল বিরক্ত হয়ে বসে পড়ল মাটির ওপর। বসে বসে মাটির ঢিলা ভাঙতে থাকে আঙ্গুলে। হঠাৎ এ পথে শাহেরকে দেখে ভয়ে মুখ ঘুরিয়ে দৌড়াতে শুরু করলো মহল। মাটির উঁচু ঢিলার সাথে বাড়ি খাওয়ায় মুখ থুবড়ে বসে পড়ে। শাহের এগিয়ে যায় মহলের দিকে। মহলকে ওভাবেই বসে থাকতে দেখে শাহের নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, আসুন। কি হলো, এভাবে থাকবেন? উঠতে বলেছে তো। মহল কাঁপা কাঁপা তার নরম হাতটা শাহের শক্ত হাতের সাথে মিলিয়ে দিতেই শাহের হাত ধরে টেনে তোলে মহলকে। এখানে কেন এসছেন? আম খুঁজতে? মহল দ্রুত মাথা নাড়িয়ে উত্তর দেয়, না স্যার, অন্য কারণে। কি কারণ? মহল আর বলতে পারল না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। বারবার উকিঝুঁকি মারতে থাকে দিনার আসার পথে। হঠাৎ দিনা আর সাথে থাকা ছেলেটাকে দেখতে পেয়ে মহল হাঁপ ছেড়ে বাঁচে। শাহেরকে বলল, ওই যে আমার আপা, ওর সাথে এসেছি। শাহের দিনার দিকে তাকাতেই সংকোচবোধ করে মহলের সামনে আমতামতা করে বলল, ও আচ্ছা, বুঝলাম। দিনার সাথের ছেলেটা এগিয়ে এসে শাহেরকে বলল, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি বন্ধু, চল ফেরা যাক। শাহেরের সাথে তাকে কথা বলতে দেখে মহল মুখ টিপে হাসল। শাহের মহলের দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই মুখের হাসি দমে যায় মহলের। দিনা তার সাথে থাকা ছেলেটাকে মহলের সাথে পরিচয় করিয়ে দিতে নিলেই ছেলেটা আঁক বাড়িয়ে বলল, কেমন আছো মহল আপু? আমি রক্তিম, তোমার দিনা আপুর হবু স্বামী। তোমার কথা অনেক শুনেছি দিনার থেকে। আমি তোমাকে দেখেই বুঝেছি এত মিষ্টি ছোট্ট পাখিটা মহল ছাড়ার কেউ না। মহল হালকা হেসে সালাম দেয় রক্তিমকে। রক্তিম শাহেরের দিকে তাকিয়ে বলল, এ আমার একমাত্র প্রাণের বন্ধু শাহের। তোমার আপু ওকে চেনে, ও আমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে অনেক সাহায্য করেছে। রক্তিমের কথা শুনে শাহের বিষম খেয়ে ওঠে। মহল মুখ টিপে হাসতে যেও বহু কষ্টে হাসি চেপে রাখে পেটের ভেতর। টুকটাক কথাবার্তা শেষ করে রক্তিম এগিয়ে
দেয় মহলদের। মহল যেতে যেতে অনেক দূর পর্যন্ত হাসতে থাকে দিনার সাথে, শাহেরের সমস্ত কথা বলতে বলতে। শাহেরের কান অবধি পৌঁছে যায় মহলের সেই হাসির শব্দ। নিজের স্কুল ছাত্রীর সামনে ইজ্জতের 12টা বাজিয়ে দিয়ে রক্তিম গলা ফাটিয়ে হাসতে থাকায় শাহের চোখ মুখ কঠিন করে রক্তিমকে বকাবকি করতে করতে নিয়ে যায় সারা পথ। রক্তিম পেট চেপে ধরে হাসতে হাসতে বলল, এই তুই কি রে? এই পুচকে একটা মেয়ের জন্য এত সংকোচ করছিস? ওকে বোঝে এসবের? কি ফুটফুটে পোরের মতো বাচ্চা একটা মেয়ে। শাহের রাগ ঝাড়তে ঝাড়তে বলল, ওকে যতটা বাচ্চা ভাবছিস ততটাও না। পেটের ভেতর দুনিয়ার শয়তানি ওর, আমি চিনি ওকে। রক্তিম আবারও হাসতে হাসতে বলল, তাহলে এই বাচ্চা মেয়েটাকে তুই বিয়ে করে ওর পেট থেকে শয়তানিগুলো বের করে দিস। রোদ তখন আকাশের মাঝ বরাবর দাঁড়িয়ে, চারদিকে এক অগ্নিঝরা নীরবতা। গাছের পাতাও নড়ছে না। ভ্যাপসা গরমে ক্লান্ত হয়ে নুয়ে পড়েছে পাখপাখালি। শুধু মাঠে খেটে যাওয়া কৃষকের কপাল বেয়ে ঘাম ঝরছে দরদর করে। আজ সকাল থেকেই তীব্র রোদের সোনালি ফলায় সকলের প্রাণ ওষ্ঠাগত অবস্থা। মহল বই মাথায় নিয়ে রোদ আড়াল করে ছুটে চলছে স্কুলের পথে। শিমুল গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে মহল অপেক্ষা করতে থাকে আয়েশা আর পারুলের জন্য। পারুলদের বাড়ি অন্য পথে। মহল কিছু পথ আসার পর শিমুল গাছের কাছে দাঁড়িয়ে থাকে। তারপর ওরা আসলে তিনজনে একত্রে স্কুলে যায়। আজ আয়েশাদের আসতে দেরি দেখে মহল একা হাঁটতে থাকে আশেপাশে। শাহের ছাড়ের বাড়িটা শিমুল গাছ থেকে সামান্য দূরে। একটুখানি এগিয়ে গেলেই শাহেরের ঘরের জানালাটা স্পষ্ট দেখা যায়। আধ ভাঙ্গা ঘরের দরজার মতো কাঠের জানালা, শুধুই দুটো কপাট লাগানো আছে জানালায়। জানালার কপাট দুটো খুলে রাখলে পুরো একটা মানুষ আসা যাওয়া করা যাবে এমন খোলা জানালা। সবসময় পর্দা দিয়ে ঢেকে রাখতে হয়। মহল কোনো উদ্দেশ্য ছাড়াই আপন মনে এগিয়ে যায় সেই জানালার দিকে। জানালার পর্দা সরিয়ে দিয়ে চুপি চুপি শাহেরের ঘরের ভেতর ওকি দেখতেই শাহের দেখে ফেলে মহলকে। শাহের মাত্র স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। গায়ে তার জামা নেই, এক হাতে জামাটা ধরে আছে মাত্রই পরবে বলে। তখনই মহল উকি মেরে দেখে বসে। শাহেরকে দেখে মহল দৌড়ে চলে যেতেই শাহের জানালা ভেতর দিয়ে খফ করে মহলের এক হাত ধরে ফেলে। মহল আর চোখ তুলে তাকানোর সাহস করে না, বারবার হাত সরাতে চেষ্টা করতে থাকে। অনুরোধের সুরে বলে, স্যার মাফ করে দিন, ভুল হয়ে গেছে, ছেড়ে দিন আমায়, আর আসবো না কখনো, সত্যি বলছি স্যার। শাহের হাত সরে না। মহলের ফর্সা নরম হাতটা আরও খানিকটা চেপে ধরে নিজের শক্ত পুরুষালী হাত দিয়ে মহল আবার বলল, স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দিন এবারের মতো। শাহের হাত চেপে ধরে রেখেই বলল, আমি এত বারবার মাফ করতে পারি না। ভুল করলে ভুলের শাস্তি আমি দিয়ে তবেই ছাড়ি। গোপনে তুমি আমার জানলে ওকে দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছ, তাই এখন শাস্তিটাও বড় হবে। সত্যি বলছি স্যার, জীবনেও আর এমন ভুল হবে না, আমি সত্যি বলছি, দয়া করুন। শাহের হাতটা ছেড়ে দেয় মহলের। অল্প কিছু সময়ই মহলের হাতটায় শাহের হাতের 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে বসে। লাল হয়ে রক্ত জমে যায় মহলের হাতে। শাহের গায়ে জামা জড়াতে জড়াতেই বলল, আজ ক্লাস টেস্ট মাথায় আছে? ফেল করলে কান ধরে বের করে দেবো ক্লাস থেকে। তাড়াতাড়ি স্কুলে যান। আর শুনুন, এসব ফিনফিনে পাতলা ওড়না জড়িয়ে আর বের হবেন না, দেখতে বাজে লাগে। ভালো কিছু পরবেন, পারলে শাড়ি পরবেন, এখন বড় হয়ে গেছেন আপনি। মহল খেয়াল করে একটু আগেই শাহের তার সাথে তুমি করে কথা বলছিল, মাত্রই আবার আপনি করে বলছে। মহল চলে আসতেই পারুল আর আয়েশা এসে পড়ল। তারপর একসাথে 3 জন হাঁটা ধরল স্কুলের দিকে। জমিদার বেগম রোকসানা রসাই ঘরে দাসীদের কড়া কড়া ভাষায় গালিগালাজ করছেন। আজকাল কোনো খাবার তার ঠিকভাবে তৈরি করতে পারছে না। খাওয়ার রুচি হয় না রোকসানা বেগমের। যাই খায় বিষাদ লাগে ওনার মুখে। দাসীদের মাঝে থেকে একজন ফিসফিস করে বলল, মুখে রুচি আসবো কেমনে? অন্তরে নাই শান্তি, খাবার কি আর মুখে ধরে? রোকসানা যেন শুনতে পেয়েও শুনল না। থমথমে মুখ করে বেরিয়ে যায় রসাই ঘরে ছেড়ে। দোতলা ঝুলঘরের সামনে দেখা হয় যায় রুমিলার সাথে।
রুমিলা পান চিবোতে চিবোতে ঠোঁট জিভ লাল করে ফেলেছে। পরনে লাল পেরে সাদা রেশমের শাড়ি, কপালে লাল টিপ, হাতে মোটা মোটা নতুন দুটো সোনার বালা পরে নেচে চেড়ে দেখছে রুমিলা। রোকসানার সাথে দেখা হওয়ায় রুমিলা পানের পিক দূরে ফেলে বলল, কি গো বড় রানী, আজকাল মন মেজাজ দেখছি বিগড়ে যাচ্ছে আপনার। আজ আবার কি নিয়ে দাসীদের উপর এত চড়া হলেন? রোকসানা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেয় রুমিলার থেকে। অন্যদিকে মুখ ঘুরিয়ে বললেন, সব কিছুর কৈফিয়ত কি তোমার মতো নর্তকীকে দিতে হবে? বালাছোড়া নতুন দেখছি, আজ আবার কোন জমিদার উপহার দিল? রুমিলা ঠোঁট প্রসারিত করে হাসতে হাসতে বলল, ভয় পাবেন না, বড়বাবু দেয়নি, ছোটজন দিয়েছে, শাহজামান বাবু। রোকসানা ঘৃণা ভরা চোখে মুখ ঘুচিয়ে চলে যায় রুমিলার সামনে থেকে। নিজের কক্ষে গিয়ে বিছানায় শুয়ে চোখের পানি ফেলতে থাকেন। শাহজামানের বউ ছোট বেগম রোকসানার কক্ষে প্রবেশ করে রোকসানাকে কাঁদতে দেখে বললেন, ভাবিজান, আপনার মন কি খুব খারাপ? মেহমানশালায় কারা যেন এসেছে, শাহেরের খোঁজ করছে। বেগম রোকসানা উঠে চোখ মুখ স্বাভাবিক করে মেহমানশালায় এগোতে থাকে। দুটো ছেলে আর একটা সুন্দরী মেয়েকে দেখে জিজ্ঞেস করেন, আপনারা কারা? মেয়েটা সালাম জানিয়ে বলল, আমরা শাহেরের বন্ধু। আমি এলিনা, ওরা রেদওয়ান আর মীর। শাহেরের সাথে একসাথে পড়াশোনা করতাম, দেশের বাইরে থাকি। শাহেরকে কি ডেকে দেওয়া যাবে? রোকসানা বললেন, শাহের কিছুদিনের জন্য বেড়াতে গেছে, আপনারা থাকুন। শাহেরকে খবর দেওয়া হবে, দাসীদের বলে দিচ্ছি আপনাদের দেখভাল করতে। রোকসানা চলে যেতেই যেন এলিনা বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। মীর ধাক্কা দিয়ে বলল, দম আটকে গিয়েছিল নাকি এলি? ওনাকে দেখে ভয় পেয়েছিলি? এলিনা বলল, বাপরে বাপ, ভয় পাবো না? জমিদার বউদের সামনাসামনি দেখে যে কেউ ভয় পাবে। কি ভারী ভারী গয়না, কি সাজগোজ রে বাবা। পাশ থেকে রেদওয়ান বলল, বড় জমিদারনি বলে কথা, দেখতেও কি অসাধারণ, তাই না? এলিনা রেদওয়ানের বুকে কিল বসিয়ে দিয়ে বলল, এটা শাহেরের মা হয়, ভুলে যাস না। আমাদের আন্টি লাগে, নজর ঠিক কর বেয়াদব। স্কুলের বারান্দায় লাইন করে কানে ধরে দাঁড়িয়ে আছে মহল, আয়েশা, পারুল আরও 4-5টা ছেলে মেয়ে। এই কজন আজ ক্লাস টেস্টে উত্তীর্ণ হতে না পারায় শাহের তাদের সবাইকে এক পায়ে খাড়া করে কানে ধরিয়ে দাঁড় করে রেখেছে। প্রায় মিনিট 20 সময় হলো সবাই দাঁড়িয়ে আছে এভাবে। গরমে হাঁসফাঁস করছে মহল, টপ টপ করে ঘাম ঝরছে শরীর বেয়ে। সকালে খালি পেটে স্কুলে আসার পর এভাবে দাঁড়িয়ে থাকতে মহলের শরীর কাঁপছে। বারবার ঢুলে ঢুলে গড়িয়ে পড়ছে পাশের জনের গায়ের ওপর। শাস্তির মেয়াদ সমাপ্তি ঘটিয়ে শাহের একে একে ক্লাসে ঢুকতে বলে সবাইকে। কড়া কড়া ভাষায় বলতে থাকে মহলদের। আয়েশাদের মাঝখান থেকে নীলু নামের একটা মেয়ে ভয়ে ভয়ে বলল, স্যার, একটা কথা ছিল আমাদের, অনুমতি দিলে বলতে চাই। কি কথা? স্যার, আমরা তো অঙ্ক ঠিকমতো বুঝতে পারি না, খুব কঠিন মনে হয়। আগে স্যার পরিষ্কারভাবে অঙ্ক করাতে পারতো না, তাই ঠিক করেছি ফাইনাল পরীক্ষার আগে ঠিকভাবে আপনার কাছে থেকে শিখব। ক্লাসের অল্প সময়ের মধ্যে আমরা শিখতে পারি না, আপনি যদি আমাদের কজনকে আলাদা করে একটু সময় দিতেন। নীলুর কথার সাথে সাথে বাকি সবাইও সুর মেলায়। শাহের কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, ঠিক আছে, করা যায়। পাশ থেকে আয়েশা বলল, কিন্তু স্যার, স্কুলে এত সময় ধরে তো খোলা রাখার নিয়ম নেই, আমরা পড়বো কোথায়? আপনার যদি সমস্যা না থাকে তো আমরা আপনার বাড়িতে গিয়ে পড়তে পারবো। তাছাড়া আমরা কয়জন মোটামুটি পাশাপাশি বাড়িতেই থাকি, সমস্যা হবে না। হেডমাস্টারকে বলে বন্ধ ক্লাসটা থেকে পুরনো আসনগুলো নিয়ে আপনার বাড়িতে না হয় রাখলাম। আয়েশার কথা তালে তালে বাকিরাও বলতে থাকে। শাহের 2 আঙ্গুল দিয়ে কপাল চুলকিয়ে বলল, ভালো বুদ্ধি। আপনাদের যে এত উন্নতি হয়েছে পড়াশোনা নিয়ে, দেখে ভালো লাগছে। ঠিক আছে, স্কুল শেষ করে বিকেলে আসবেন আপনারা। চাইলে কাল থেকে আসতে পারেন, আমার সমস্যা নেই। শাহের ছাড়ের ভাঙ্গাচোরা বাড়িতে জড়ো হয়েছে 7-8টা ছেলে মেয়ে। 2টো ঘরের একটা খালি পড়ে থাকে তাই সেই ঘরেই পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। অন্যটা শাহেরের শোবার ঘর। বারান্দা পেরিয়ে ঝুরঝুরে টিনের চালের একটা রান্নাঘর রয়েছে।
যেখানে শাহের নিজেই যা পারে তাই রান্নাবান্না করে কোনো রকমে দিন পার করে। জমিদার পুত্রের এমন দশা দেখে জমিদার শাহজাহানের মেজাজ বিগড়ে যায়। বারবার খবর পাঠানোর পরও শাহের জমিদার বাড়িতে ফিরে যায় না। বিদেশ থেকে শাহেরের কিছু বন্ধুবান্ধব আসার খবর পেয়েও শাহের যেতে নারাজ। উল্টো সে এলিনাদের তার গ্রামে থাকার ঠিকানা দিয়ে দিয়েছে ওদের আসার জন্য। এলিনারা আগে থেকেই টুকটাক জানতো শাহেরের সম্পর্ক সবাই। এখন যখন শাহের বলেছে সে গ্রামের একটা বাড়িতে ভাড়া থাকছে, তা শোনার পর এলিনারা খুব একটা অবাক হয়নি। শাহের বরাবরই এমন একরোখা জেদি ছেলে। একবার সে যে জেদ ধরে রাখবে তা ভাঙ্গানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। জমিদার বেগম রোকসানা এলিনাদের অনুরোধের সুরে বলে দিয়েছেন যেন যে কোনোভাবেই হোক তারা শাহেরকে ভবনে ফিরিয়ে আনে। এলিনারা বলেছে তারা যথাসাধ্য চেষ্টা করবে। বিকালে স্কুল ছুটির শেষে বাড়ি ফিরে গোসল করে খাওয়া দাওয়া শেষ এখন মহল পড়তে এসেছে সবার সাথে। আগে আসতে চায়নি, বাড়িতে অনেক কাজ পড়ে আছে বলে মহলের মামি আসতে দিতে চায়নি, কিন্তু মামা আর দিনার কারণে আসতে পেরেছে। তার ওপর আয়েশারা বারবার করে বলে দিয়েছে যেন মহল আসে, ও না আসলে বাকিরাও আসবে না। আয়েশা, পারুল আর মহল বসেছে একদম পিছনের সারিতে। মূলত মহলের শাহেরকে অতিরিক্ত ভয় পাওয়ার কারণে সে সবসময় পিছনে শাহেরের নজরের আড়ালে বসে, কিন্তু শাহের পিছন থেকে এনে তিনজনকে আবার সামনে বসায়। শাহের দরজা দিয়ে ঢুকতেই আজও ও মহলকে পিছনে বসা দেখে দরজা থেকেই বলল, 3 ফাঁকিবাজির পেছন থেকে উঠে সামনে এসে বসা হোক। আয়েশা আর পারুল উঠে আসলেও মহল পিছনেই থেকে যায়। শাহের দূর থেকে চোখ গরম করে তাকিয়ে থাকে খানিকক্ষণ। মহল চোখ ফিরিয়ে নেয়, নড়ে চড়ে না, পিছনে বসে থাকে ভয়ে ভয়ে। শাহের বাইরে থেকে মাঝারি দেখে বাঁশের একটা লাঠি এনে মহলের দিকে এগোতেই মহল চোখ বন্ধ করে ছুটে এসে সামনে বসে পড়ে। শাহের খুঁজে খুঁজে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বের করে সবাইকে করতে বলে, যা আগে একবার সে করিয়েছে স্কুলে। মহল অঙ্ক না পারায় চুপচাপ বসে বসে কলম কামড়াতে শুরু করে। বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরও ওইভাবে চুপচাপ বসে থাকে মহল। শাহের আর চোখে খেয়াল করে যাচ্ছে তখন থেকেই। ভীষণ বিরক্ত হয়ে যায় সে। মহলকে আচমকা ধমক দেওয়াতে মহল ধরফর করে ওঠে। খাতার মাঝে দৃষ্টি রেখে মিনমিন করে বলতে থাকে, স্যার আমি পারছি না, আসলে আমি কিছুই বুঝি না অঙ্কের, আমি হয়তো ফেল করব স্যার। শাহের চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে, তারপর কাছে গিয়ে আবারও ধৈর্য নিয়ে কয়েকবার বোঝাতে থাকে মহলকে। মহল শুধু মাথা নেড়ে হুঁ হুঁ বলতে থাকে। আসলে সে কিছুই বুঝতে পারে না। শাহের আবারও ভিন্ন একটা অঙ্ক কষতে বললে মহল আবারও চুপচাপ বসে থাকে। এবার শাহের সত্যি সত্যি বিরক্ত হয়ে যায়। নিজের মাথার দুই পাশে আঙ্গুল দিয়ে চেপে ধরে বলল, আপনাকে নিয়ে কি করা যায় বলুন তো? আপনার পড়াশোনা তো বাকি বিষয়গুলোতে খুব ভালো জানে, আমার বেলাতে এসে এমন পিছলে যান কেন? একটু চেষ্টা তো করতে পারেন, দেখে তো মনে হয় না তা করছেন। বাসায় কি পড়তে বসা হয়? পাশে থেকে আয়েশা ফিসফিস করে বলল, সারাদিন বাড়িতে ওকে দিয়ে কাজ করায় ওর মামি, এখানে যে পড়তে আসতে পেরেছে তাই অনেক। সাথে পারুল বলে উঠল, স্যার আপনার কাছে ওকে রেখে দিন, তাহলে আর আপনার এত খাটুনি করতে হয় না। আয়েশা আর পারুলের নিজেদের ফিসফিসানির কথা শাহের সামনে থেকে ঠিকই শুনতে নেয়। শাহের মিনমিনে কণ্ঠে বলল, রেখে দিতে চাইলেও তো আর রেখে দিতে পারি না। শাহেরের পড়ানোর মধ্যেই জানালায় উকি দেয় রক্তিম। শাহেরকে ফিসফিস করে ডেকে বলল, শাহের, আরে শুনছিস? শাহের ভ্রুকুচকে তাকিয়ে বলল, বেরেলের মতো করিস না, যা বলার চলে যা, পড়াচ্ছি দেখছিস না? এটা জরুরি কথা ছিল, এভাবে বলে তোকে বোঝাতে পারবো না, তোর কাছে যেতে হবে, আসবো? বারান্দায়। শাহের বারান্দায় আসতে বলে রক্তিমকে। রক্তিম শাহেরের হাত মুঠো করে ধরে অনুরোধ করে বলল, তুই আমার প্রাণের বন্ধু, তুই ছাড়া গতি নেই, তোকে একটা কাজ করে দিতে হবে, দিবি বল? শাহের ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, ভনিতা করিস না মেয়েদের মতো, সরাসরি বল কোন আকামে সামিল হতে বলছিস আবার? রক্তিম মুস্কি হেসে বলল, আমরা বিয়ে করতে চাই, তুই রাজি? আমি রাজি মানে? তুই কি আমাকে বিয়ে করবে? আমি পারবো না এই কাজ করতে,
আমার এত অধপতন হয়নি। রক্তিম মুখ ফুলিয়ে বলল, দূর, মজা করিস না তো। আমি আর দিনা বিয়ে করব, তাতে তুই কি বলিস? রাজি তুই? তোকে কিন্তু সব ব্যবস্থা করে দিতে হবে। আমি এসবের কিছু বুঝি না, তুই আমার ভরসা। তুই বলছিস না আমি বুঝি? এমনভাবে বলছিস যেন আমি কতগুলো বিয়ে করে বসে আছে, পারবো না আর কিছু করতে। আর লোকই বিয়ে করার দরকার কি তোদের? বাড়ি তোর বিয়ের কথা চলছে, তাছাড়া আমার বাড়িতে ওকে মেনে নিবে না জানিস তো। আর আমার তোর মতো এত সাহসও নেই, তুই যেমন বাড়ির সবাইকে ছেড়ে তার আশায়। শাহের গরম চোখে তাকিয়ে রক্তিমকে কিছু বলার আগেই রক্তিম হাত জোর করে আবার বলল, দয়া কর দোস্ত, তুই সব করবি বল। তুই পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। শাহের হাসতে হাসতে বলল, বিয়ের রাতে যেন এই কথাটা ভুলে যাস না। দেখবো তুই আমাকে ছাড়ার কি কি না পারিস। গ্রামের রাস্তা ধরে গরুর গাড়ি করে এলিনা, মীর আর রেদওয়ান আসছে। স্যাঁতস্যাঁতে কাঁচা রাস্তার জায়গায় জায়গায় গর্ত। গাড়ি নড়বড়ে হয়ে চলতে থাকায় এলিনা বিরক্ত হয়ে যায়। মীর বেশ উপভোগ করতে থাকে গ্রামীণ পথঘাট। আর রেদওয়ান পড়ে পড়ে ঘুমাচ্ছে। জমিদার ভবন ছেড়ে শাহের এমন একটা জায়গায় এসে থাকায় এলিনার নিজের কাছেই অসহ্য লাগছে। বারবার নাক ছিটকাচ্ছে এলিনা। বাড়ির কাছাকাছি থামতেই তিনজনে হাঁ হয়ে মুখ চাওয়াচাওয়ি করে। পুরো একটা ফাঁকা বিশাল মাঠের মতো জায়গায় একটা মাত্র ভাঙ্গাচোরা বাড়ি, যেখানে কিনা শাহের থাকে। আশেপাশে ক্ষেত খোলা, গাছপালা আর গরু মহিষ ছাড়া কোনো মানুষজন নেই। এলিনারা এগিয়ে যায় শাহেরের বাড়িটার দিকে। ভেতরে প্রবেশ করতেই শাহেরের দেখা পাওয়ায় মীর, রেদওয়ান, এলিনা সবাই মিলে শাহেরকে খুশিতে জড়িয়ে ধরে। শাহের খানিকক্ষণ বিব্রত হয়ে যায় মহলদের সকলের সামনে। এলিনাদের অন্য ঘরে নিয়ে বসতে দেয় শাহের। মহলদের ছুটি দিতেই মীর পরানোর ঘরে ঢুকে পড়ে। সকলের সাথে পরিচিত হতে চায়। শাহের বলল, অন্য একদিন, আজ ওদের সময় নেই, বাড়ি যেতে সবার সন্ধ্যা পার হয়ে যাবে। কিন্তু মীর মহলের পাশে গিয়ে বলল, ওয়াও, বিউটিফুল লেডি, কি নাম তোমার? শাহের মীরকে হাত ধরে টেনে এনে বলল, ওর নাম জানা দরকার নেই তোর, চল তোদের গ্রামটা ঘুরে দেখাই। এসেছি যখন থাকবো, ঘুরবো, কিন্তু তার আগে বলো এই ছোট্ট পাখিটার নাম কি? আমার খুব পছন্দ হয়েছে। চলো না ওর বাড়ি গিয়ে অবধি এগিয়ে দিয়ে আসি, তাতে ঘোরাও হয়ে যাবে। শাহের মহলের দিকে তাকিয়ে বলল, বাড়ি যাও, সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা। মহল আচ্ছা বলে বাকিদের সাথে বেরিয়ে যায়। মীর আর কিছু বলে না। শাহেরের সাথে পাশের ঘরে গিয়ে সবাই মিলে গল্প করতে বসে। নিজের জমিদারি কারবার ফেলে এখানে এসে পড়ে আছিস কেন শাহের? এভাবে কতদিন থাকবি? ফিরবি না? এলিনার কথায় সাথে সাথে মীর, রেদওয়ানও বলল, হ্যাঁ, এভাবে আর কতদিন থাকবি? ফিরে চল, এটা তোকে মানায় না শাহের। আন্টি খুব করে বলে দিয়েছিলেন তোকে ফিরিয়ে নিয়ে যেতে। আমাদের সাথে চল না। শাহের উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, যাব, সময় হোক। আগে জমিদার শাহজাহানকে একটা ধাক্কা খাইয়ে তারপর যাব। জমিদার ভবনে আসর ঘরে আজ আসর বসেছে। নিত্যদিনের মতো আজ নয়, আজ আলাদা, ভিন্ন ধরনের সাজে সজ্জিত হয়েছে আসর ঘর। আজ অনেক দিন পর আসর ঘরে ঘুঙ্গুরের পদধূলি পড়বে বলে জমিদার ভবনের সকল পুরুষেরা নিজেদের চমৎকারভাবে তুলে ধরতে নানান সাজসজ্জায় তৈরি হয়েছে। আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য রসাই ঘরে চলছে নানান পদ রান্নার ধুম। জমিদার শাহজাহানের বিশ্বস্ত বন্ধু জুলফিকার এসেছেন তার ছোট্ট কন্যা শবনমকে সাথে নিয়ে। শবনম এই প্রথম এসেছে জমিদার ভবনে। এর অনেক বছর আগে একবার এসেছিল যখন তার বয়স ছিল 16 বছর। তাই তার জন্য বিশেষ ধরনের আয়োজন করা হয়েছে। সাথে উপহার হিসেবে রাখা হয়েছে কয়েক প্রকার মসলিন ও মখমলের পোশাক, সাথে রত্নখচিত কিছু অলংকার। শবনম জমিদার ভবনে প্রবেশ করতেই তাকে বিশেষ শরবত পান করিয়ে নির্ধারিত কক্ষে আনা হয়। দাসীরা একে একে এসে উপহার তুলে দেয় তার হাতে। ভোজ সবাই ডাকা হলে আমন্ত্রিত সকল সহ শবনম গিয়ে বসে পড়ে ভোজ সবার আসনে। বিভিন্ন পদের সুস্বাদু খাবার খেয়ে সকলেই বরাবরের মতো প্রশংসা করে। বড় বেগম রোকসানা বারান্দা কক্ষে দাঁড়িয়ে আড়াল থাকে
দেখে আড়ালে চোখ মোছেন। রুমিলা এসে রোকসানাকে বলল, আড়াল থেকে দেখে কি হবে বড় বেগম? যেসব সহ্য হয় না তা এড়িয়ে চলাই ভালো। চারদিকে কি উৎসব দেখেছেন? নাচে গানে আর জমিদার ভবনের সব পুরুষের মাথা ঘুরিয়ে দেবে ঘুঙুর। সাথে বাকি নর্তকীরা আজ অনেক বেশি উপহার পাওয়ার সুযোগ খুঁজবে। তবে আপনি চাইলে বড় বাবুর পাশে বাকি নর্তকীদের আমি আসতেই দেব না। শুধু আমি আজকের জন্য তার সাথে থাকতে চাই। বলেই রমিলা বেসুরে হাসতে থাকে। রোকসানা চোখ পাকিয়ে চলে যায় নিজের কক্ষে। শাহজাহানের পিতা আর তার বেগমকে আসর ঘরে ডেকে নিতে লোক পাঠানো হয়, কিন্তু সে এখন বয়স বেড়ে যাওয়ায় এসব থেকে অনেক দূরে চলে গেছে। সাথে শাহের আর নিজের সর্বশেষ পুত্র মেঘরাজকে দূরে হারিয়ে আর এখন এসবে মন টেকে না। নিজের পূর্বপুরুষদের করে আসা এই রীতিনীতিকে আস্তে আস্তে তিনি ভুলতে বসেছেন। তার নিজের করে আসা পাপকর্মের ফল তিনি তার নাতিপুতি আর ছোট ছেলেকে দিয়ে হারে হারে পাচ্ছেন। সবাই সন্ন্যসারা হয়ে জমিদার ভবন থেকে নিজেদের ত্যাগ করে ভবঘুরে হয়ে থাকেন। বড় দুই সন্তানের সংসার নামে মাত্র, তাদের বেগমরা আসলে ভেতরে ভেতরে ভীষণ অসুখী। নিজেদের কোনোরকম ধরে রেখেছেন এই জমিদার ভবনের ইট পাথরের সাথে। আসর ঘরে জমে উঠেছে নর্তকীদের নাচ গান, ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজানোর শব্দ কানে ভেসে আসছে বাহির কক্ষের সকলের কানে। শাহজাহান এর ভাই শাহজামান এর স্ত্রী জোবাইদা আসর ঘরের বাইরে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছেন। সামনে দিয়ে তার দুই কন্যা মেহের রেণুকা যাওয়ার সময় নিজেদের মাকে আসর ঘরের সামনে দেখে জিজ্ঞেস করল, এসব রং তামাশা দেখতে এসেছো মা? ঘরে চলো, আজ বাবার আশা ভুলে যাও। দেখছো না আজ সবার প্রিয় ঘুঙুর এসেছে। রেণুকা দীর্ঘশ্বাস ফেলে বলল, শাহের ভাইজান চলে গিয়ে ঠিকই করেছে। পুরনো ঐতিহ্য রীতিনীতি এখনো মানার কি আছে? এখন যুগ বদলে গেছে, কিন্তু এদের নারী দেহ ব্যবসা আর শেষ হলো না। সকালে গ্রামের পথে ঘুরতে বেরিয়েছে শাহেরের বন্ধুরা। রাতে তারা শাহেরের বাল্যবন্ধু রক্তিমের বাড়িতে ঘুরতে গিয়ে সেখানেই থেকে গিয়েছিল। আজ আবার এসেছে শাহেরের স্কুলে। মূলত মীরের জোড়াজড়িতে আসতে বাধ্য হয়েছে। এলিনার ইচ্ছে হচ্ছিল সে নদীতে ঘুরবে, কিন্তু মীর টেনে স্কুলে এনেছে মহলকে দেখতে। শাহেরের ক্লাস চলাকালীন সময়ে মীর দরজায় গিয়ে দাঁড়িয়ে বলল, শাহের ক্লাস কখন শেষ হবে? রাতে কি বলেছিলাম মনে আছে তো? শাহের বিরক্ত হয়ে অঙ্ক কষা বন্ধ করে এগিয়ে এসে বলল, মনে আছে, এখন যা, ক্লাস চলছে। মীর হাসতে হাসতে বেরিয়ে আসে দরজা থেকে। শাহের হাতে থাকা চকটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে গম্ভীর হয়ে ক্লাসের সবাইকে বলল, বাকি অংশ আপনারা শেষ করুন। শাহেরের মেজাজ খারাপ হচ্ছে মীরের ওপর। মীর সেই যে কাল থেকে মহল মহল করে যাচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে শাহেরের। রাতে আবার বারবার করে বলেছে যেন মহলকে বলে মীর তাকে পছন্দ করে, মীরের সাথে যেন একবার মহল দেখা করে। শাহেরের ক্লাস শেষ হয়ে বাইরে আসতে মীর জাপটে ধরল তাকে। বলেছিস তোর মাথায় গোবর ছাড়ার কি কি আছে বলতো? ও আমার ছাত্রী, তার উপর ওর বয়স দেখেছিস? তোর হাঁটুর সমান। ওকে গিয়ে আমি এসে বললে আমার চাকরি থাকবে? মীর ঠোঁট কামড়ে বলল, বুঝেছি, যা করার আমাকেই করতে হবে। স্কুল ছুটির শেষে মহলরা তিন বান্ধবী শিমুলতলা থেকে আলাদা হয়ে যার যার বাড়ির পথে চলে যেতেই মীর এগিয়ে যায় মহলের দিকে। সে আগে থেকেই দাঁড়িয়েছিল মহলের জন্য। মহলের সামনে পথ আগলে দাঁড়িয়ে মীর বলল, আমি মীর, তোমার স্যারের বন্ধু। ওই যে কাল দেখা হলো, তোমার সাথে একটু কথা বলতে পারি? মহল এদিক ওদিক তাকিয়ে ভয়ে ভয়ে উত্তর দেয়, কি বলবেন? তোমার নামটা শাহেরের থেকে শুনেছি, অনেক সুন্দর। নূর মহল। তোমার নামের চেয়ে তুমি আরও 1000 গুণে সুন্দরী। আমি বাড়ি যাব, দেরি হয়ে যাচ্ছে, সরুন। মীর পাশ কাটিয়ে চলে যেতেই মহল পা পিছলে পড়ে যেতে নেয়। সাথে সাথে মীর হাত টেনে ধরে মহলের। পিছন থেকে শাহেরের নজরে পড়ে সেই দৃশ্য। শাহের দ্রুত এগিয়ে এসে ধমকিয়ে মহলকে বলল, এখনো বাড়ি যাননি কেন? বলেছে না এই ফাঁকা জায়গায় কখনো দাঁড়িয়ে না থাকতে? ভুলে গেছেন? তাড়াতাড়ি যান। আর শুনুন, এরপর থেকে দেখে পা ফেলবেন। জায়গা থেকে টেনে ওঠানোর মতো কাজ করবেন না। হাঁটতে না জানলে ঘরে বসে থাকবেন। বলেই গটগট করে চলে যায় শাহের।
মীর পিছনে পিছনে দৌড়ে গিয়ে বলল, এটা কি হলো? মেয়েটার সাথে এমন কি করলি? আমিই তো তোকে সাহায্য করেছি, তাতে সমস্যা কি? তোরা চলে যাচ্ছিস কবে? শাহেরের এখন এমন ড্রাগ মিশ্রিত কণ্ঠস্বর শুনে মীর তবদা খেয়ে যায়। হঠাৎ তাদের চলে যাওয়া নিয়ে শাহের ব্যস্ত হয়ে পড়বে মীর আশা করেনি। মহল পড়তে আসার সময় দিনার ঘর থেকে ঝগড়ার আওয়াজ শোনা যায়। মহল এগিয়ে যেতেই মামি তাকে চামচ দিয়ে ঢিল ছুঁড়ে বলল, আমাদের মা মেয়ের অশান্তি দেখে বেশ মজা হচ্ছে কুলঙ্গার মেয়ে। যান, বিদ্যার পাহাড় বইতে যান, নয়তো আবার আপনার গুণধর মামা এসে আমাকেই মশলা দেবে। দিনা রাগ দেখিয়ে তার মাকে বলল, সব সময় বাচ্চা মেয়েটার সাথে এমন না করলে হয় না তোমার? মহল, তুই পড়তে যা। পাশ থেকে রাত্রি তেড়ে এসে বলল, এই যে আমার রূপের রানী, আপনার গুণের তো আর শেষ নাই। পুরো গ্রামের ছেলেপেলের মাথা খেয়ে বসে আছেন। দিনের মতো এত লোক তাদের জন্য আপনার সাথে সম্বন্ধ আনে, বেশ ভালো কথা। এবার আপনার মামাকে বলবেন যেন আপনাকে তাড়াতাড়ি বিয়ে দেয়। তার তো আবার আপনাকে বিয়ে দেওয়ার কথা বলাই যায় না। কি দরদ, নিজের মেয়ে হয়েও আমরা তা পাই না। দিনা রাত্রির দিকে চোখ গরম করে বলল, ওর বিয়ে নিয়ে তোর এত সমস্যা কিসের রে? নাকি ওর মতো রূপ তোর নেই বলে তোর কেউ সম্বন্ধ আনে না, তাই তাড়াতে চাস ওকে? আমি দেখতে খারাপ, তবুও তোদের মতো রূপ না থাকা ভালো, যেটা ব্যবহার করে তোরা সবার সাথে ঘুরে বেড়াস। মাত্রই তো মার খাচ্ছিলি এর জন্য। রাত্রির কথা শুনে দিনা মাথা নিচু করে রাখে। মহলও পড়তে চলে যায়। আজ আকাশের অবস্থা ভালো না, চারদিকে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে। বজ্রপাতের শব্দে গড়গড় করে উঠছে খানিক পরপর। এমন অবস্থার জন্য মহলদের স্কুলে আজ তাড়াতাড়ি ছুটি দিয়েছে। মহলরা দৌড়ে দৌড়ে বাড়ির পথে চলেছে সবাই। শিমুলতলায় আসতে না আসতেই আকাশ ফাটিয়ে শব্দ করে বৃষ্টি শুরু হয়ে যায়। মহল, আয়েশা আর পারুল মিলে শিমুলতলায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ মহল সবাইকে বলে ভেজার জন্য। আয়েশা ভিজতে চায় না, কিন্তু মহলের সাথে পারুলও বলল, চল সবাই ভিজি একসাথে, অনেক মজা হবে। তারপর সবাই বইগুলোকে একসাথে রেখে গাছের গোড়ায় পাতা দিয়ে ঢেকে রাখে যাতে বৃষ্টিতে ভিজে না যায়। মহল দৌড়ে গাছতলা থেকে বেরিয়ে এসে তিনজনে মিলে হাত ধরাধরি করে ভিজতে থাকে। হঠাৎ মহলদের ক্লাসের সেই শুভ ছেলেটা যে মহলকে চিঠি দিয়েছিল তার সাথে মহলদের দেখা হয়ে যায়। শুভ আর তার বন্ধুরা ভিজতে ভিজতে মহলদের দিকেই এগিয়ে আসছিল। মহলের কাছাকাছি এসে শুভ বলল, চলো মহল, একসাথে ভিজি। পাশে থেকে পারুল বলল, না, তোদের সাথে ভিজবো কেন রে? কেউ দেখলে কি ভাববে? তোরা চলে যা শুভ। শুভ মহলের দিকে এগিয়ে এসে বলল, মহল, একটা কথা ছিল তোর সাথে। মহল জবাবে বলল, যা বলার কার স্কুলে বলবি, এখানে না। আর আমাদের মাঝে এসে বিরক্ত করিস না, যা। শুভ আবার বলল, সেদিন তোকে চিঠি দেওয়াতে শাহেদ স্যারের হাতে খুব মার খেয়েছিলাম জানিস। তোকে বললে হাসাহাসি করতি, তাই বলিনি। আজ তোকে আর একটা চিঠি দিব। আজ তো স্যার নেই, আর একটা ক্লাসও না। শাহের ঘরের জানালা বন্ধ করতেই শিমুলতলাতে মহলদের ভিজতে দেখে, সাথে শুভ আর দুটো ছেলেকে দেখে তাদের সাথে ভিজতে। শাহের কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর ছাতা নিয়ে বের হয়ে এগিয়ে যায় মহলদের দিকে। শাহেরকে এগিয়ে আসতে দেখে সবাই যার যার মতো দৌড়দৌড়ি করতে থাকে। মহলকে একটা ধমক দিয়ে শাহের চোখ কটমট করে বলল, একটা কথা কতদিন বলতে হয় আপনাকে? খুব ভালো লাগে নিরিবিলি জায়গায় একা একা ঘুরতে? হ্যাঁ, হাত পা বেঁধে শিমল গাছের সাথে ঝুলিয়ে রাখবো, তখন ভালো লাগবে? দিন রাত থাকতে পারবেন এখানে। শাহের আয়েশাদের দিকে তাকিয়ে জোরে একটা ধমক দিয়ে বলল, যান, বাড়ি যান। সবগুলো ফাসিল দিচ্ছে। আপনাদের বাড়িতে না গেলে আমার হবে না, বুঝেছে? আয়েশারা তাড়াতাড়ি উঠে চলে যায় নিজেদের বই বের করে নিয়ে। মহল চলে যেতে নিলে শাহের বলল, দাঁড়ান, এতক্ষণ হলো ভিজে অবস্থা তো খারাপ করে ফেলেছেন। চোখ মুখের অবস্থা দেখিয়ে বোঝা যাচ্ছে বাড়ি গিয়ে জ্বর আসবে। এই ছাতাটা নিয়ে যান। মহল শীতে কাঁপতে কাঁপতে বলল, লাগবে না স্যার, যেতে পারবো। তাছাড়া আপনি যাবেন কি করে? শুকনো মানুষ ভিজে যাবেন। যা বলছি শুনুন, আমি ভিজলে আপনার মতো এত সহজে আমার জ্বর হবে না। ধরুন, এটা নিয়ে যান। যাওয়ার সময় ওড়না দিয়ে শরীরটা ভালোভাবে ঢেকে যাবেন। আর হ্যাঁ, ওই ছেলেগুলো আজ আবার কি বলছিল?
কিছু না স্যার, এমনি এসেছিল। শাহের রাগী চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে মহলের দিকে, তারপর বলল, মিথ্যা বলবেন না, আমি মিথ্যা সহ্য করতে পারি না, মাথা গরম হয়ে যায় আমার। সত্যি বলছি, আজ কিছু বলেনি। দেখে আমার দিকে তাকিয়ে কথা বলেন তো, আমি চোখ দেখলে বুঝতে পারবো সত্যি না মিথ্যা। কি হলো, তাকে তো বলেছে না? মহল চোখ মেলে তাকায়, বড় বড় হরিণী চোখের সেই চাহনি, লম্বা পাপড়িগুলো বৃষ্টির পানিতে লেপ্টে আছে, টকটকে ফর্সা শরীর জুড়ে বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা মিশে আছে। দুই পাশে লম্বা মোটা দুটো বেনুনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মহলের কোমরে। চোখ দুটো লাল হয়ে বুজে আসার মতো অবস্থা তার। বৃষ্টির পানিতে শরীর কেঁপে কেঁপে উঠছে একটু পরপর। শাহের আর কথা বাড়ায় না, মহলকে দ্রুত চলে যেতে বলল। মহল চলে যেতে নিলেই শাহের আবার বলল, দাঁড়ান, এই বইগুলো যে এখানে রেখে যাচ্ছেন সে খেয়াল আছে? এত বেখেয়ালি কেন? বলেই শাহের বইগুলো তুলে হাতে দেয় মহলের। মহল দ্রুত পা চালাতে চাইলেও পারে, পরে যাওয়ার ভয়ে ধীরে ধীরে পা টিপে টিপে হেঁটে হেঁটে বাড়ি যায়। শাহের ও ভিজতে ভিজতে চলে যায় নিজের ঘরের দিকে। জমিদার ভবনে শাহজাহান আর তার বন্ধু জুলফিকারের মধ্যে শাহের আর শবনমকে নিয়ে বিবাহের আলাপ চলছে। শাহজাহান আর জুলফিকার দুজনেই বহু বছর আগে শাহের আর শবনমের বিয়ে ঠিক করে রেখেছিলেন। দুজনে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তারা অপেক্ষায় ছিল, কিন্তু প্রাপ্তবয়স্ক হয়েও এখনও তা আর সম্ভব করাতে পারেননি দুই বন্ধু। শাহের পড়াশোনার জন্য চলে যায় বাইরের দেশে। সেখান থেকে আসার পর জমিদার ভবন ছেড়ে নিজের মতো আলাদা থাকতে নানান জায়গায় পাড়ি জমাত। মাঝে মাঝে ভবনে ফিরত। এভাবেই সে সবার থেকে দূরে দূরে থাকছে দিনের পর দিন। জমিদার শাহজাহানের পিতার বার্ধক্যতার পর থেকে শাহজাহান জমিদার ভবন, সহায় সম্পত্তি, জমি জমা, ফসলের দিকে নজর রাখেন। বংশ পরম্পরায় ধারাবাহিকতা অনুযায়ী বর্তমানে জমিদার ভবনের উত্তরসূরি হিসেবে শাহেরের আসন লাভ করার কথা, কিন্তু সে এসব নিয়ে মাথা ঘামায় না। তার দায়িত্ব শাহের যখন বুঝে নেবে তখন তাকে জমিদারি সকল বিষয়ের দিকেই আলোকপাত করতে হবে। নিজের বাপ দাদাদের মতো নিজের বেগম ব্যতীত অন্য নারীদের সংস্পর্শে যেতে হবে। চাইলে দুটো তিনটে বিবাহ করতে পারেন নির্দ্বিধায়। নর্তকীদের সাথে রাত্রি যাপন করে তাদের অসহায়ত্ব আর অভাব দূর করাটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। আসর ঘরের নারীদের দেহ ব্যবসা রমরমা করতে শাহজাহান আর শাহজামান এর মতো অতিথিদের আমন্ত্রণের দায়িত্বটাও বেশ জটিল। বাকি অনেক কিছুই পড়ে আছেই, যেগুলো থেকে শাহের বরাবরই নিজেকে দূরে রেখে এসেছে। শবনমকে দাসী আর শাহের ছোট বোনেরা মেহের আর রেণুকা সবাই মিলে ঘিরে রেখেছে। সকলেই আনন্দে উচ্ছ্বাসিত হয়ে শবনমকে পুরো জমিদার ভবন ঘুরে ঘুরে দেখাচ্ছে। শবনম মনে মনে বেশ খুশি। শাহেরকে আগে থেকেই পছন্দ করে। 2-3 বার দেখা হয়েছিল তাদের। শাহেরের মতো সুদর্শন আর সুপুরুষকে শবনম মনে মনে বেশ আগে থেকেই স্বামীরূপে চেয়েছিল। তাদের বিয়ে ঠিক করা ছিল বলে এতদিন যাবৎ সে অন্য কোনো পুরুষকে মন দেয়নি। শবনমের বাবা বিশাল বড় ব্যবসায়ী আর প্রচুর সম্পদশালী ব্যক্তি। একমাত্র মেয়ে শবনমকে তিনি খুব বেশি ভালোবাসেন। মেয়ের পছন্দের কথা উনি নিজেও জানেন। এখন যখন বিয়ের কথাবার্তা চলছে তখন আর দেরি করতে চায় না কেউই। যত তাড়াতাড়ি সম্ভব শাহেরকে ফিরিয়ে আনতে চায় সবাই। শবনমও শাহেরকে এক নজর দেখার জন্য ছটফট করছে। অনেক দিন দেখা হয়নি তাকে, এখন নিশ্চয়ই শাহের দেখতে আরও বেশি আকর্ষণীয় হয়েছে। শবনমও তাই। শাহের তাকে দেখে নিশ্চয়ই চোখ ফেরাতে পারবে না এখন। মনে মনে এসব কথা ভাবতে থাকে শবনম। মহলকে আজ ভীষণভাবে বকাঝকা করেছে মহলের মামি। আজকাল মহল কোনো কাজ ঠিকভাবে গুছিয়ে করতে পারছে না, সব কাজেই কিছু না কিছু ভুল করে বসে। তখন চুলায় তরকারি নাড়াচড়া দিতে গিয়ে অর্ধেকখানি মাটিতে ফেলে দিয়ে এসেছে। মাটির একটা গ্লাস ধুতে গিয়ে সেটাও ভেঙে ফেলেছে। মহলকে মুখফুরি, কুলাঙ্গার, হ্যান ত্যান আরও নানা কথা বলে মামি বকছেন সেই তখন থেকে। মহল চুপচাপ ঘরে বসে শুনছে আর চোখের পানি ফেলছে। দিনা এসে মহলের পাশে বসে তাকে সান্ত্বনামূলক বুঝের কথা বলে যাচ্ছে, মাথায় হাত বুলাচ্ছে।
একমাত্র এই মানুষটাই মহলকে সবসময় আগলে রাখে বুকের মাঝে। মহল, একটা কথা বলবো তোকে, গোপন কথা। মহল চোখ মুছে আগ্রহী হয়ে জানতে চায়। কি কথা দিনা আপা, কি হয়েছে? রক্তিম ভাইয়ের কোনো কথা? হ্যাঁ রে বনু, কাল আমরা পালিয়ে বিয়ে করব। সব ব্যবস্থা করা আছে, সব ব্যবস্থা করেছে তোর স্যার, রক্তিমের বন্ধু শাহের ভাই। কাল মাঝরাতে বিয়ে হবে আমাদের শাহের ভাইয়ের বাড়িতে, তুই কিন্তু সাথে থাকবি। মহল অবাক হয়ে চোখ গোল গোল করে তাকিয়ে থাকে খানিকক্ষণ, মাথা চুলকিয়ে ভয়ে ভয়ে বলল, কি বলো আপা? মামা মামি জানলে মেরে ফেলবে দুজনকেই। আমার খুব ভয় করছে, এটা করো না আপা। দিনা মহলের হাত দুটো মুঠো করে ধরে বলল, আরে আসতে বল। শোন লক্ষ্মী বনু আমার, এভাবে বিয়ে না করলে হবে না। দেখেছিস না, মা জোর করে আমার বিয়ে ঠিক করতে যাচ্ছে। ওর কথা রাত্রি মাকে হয়তো কিছু বলেছে, এজন্যই তো মার খেলাম সেদিন। শোন, এখন বিয়ে করে রাখবো, সময় সুযোগ মতো ও আমাকে নিয়ে যাবে ওর বাড়িতে। মহল মুখ কাচুমাচু করে বলল, কিন্তু আপা সবাই যদি জেনে যায় তাহলে আমার ভয় করছে যে। ভয়ের কিছু নেই, এজন্যই মাঝরাতে বিয়ে হবে, কেউ টের পাবে না। তার ওইদিকে তো কেউ যায় না কখনো। তুই আর আমি আমার এক বান্ধবীর কথা বলে চলে যাব, ঠিক আছে? আচ্ছা। মহলের আজ ক্লাসে মন নেই, সে ধ্যান ধরে কিছু একটা ভেবে যাচ্ছে। সেই তখন থেকে শাহের বারবার খেয়াল করছে মহলের অন্যমনস্কতা। আয়েশাদের সাথেও তেমন কথা বলছে না মহল, দিনার কথা ভাবছে আর ভয় পাচ্ছে সে। এমন একটা কাজের সাথে মহলকেও দিনা জড়াতে যাচ্ছে, যেটা একবার কোনোভাবে ওর মামি জানতে পারলে তাকে আর আস্ত রাখবে না। শেষ ভরসা মামাও মুখ ফিরিয়ে নেবে মহলের থেকে। মহল কি করবে বুঝতে পারছে না। দিনা তার পছন্দের ব্যক্তি, তার ভরসার মানুষ, তার পাশে থাকাও মহলের উচিত। শাহের বেদ দিয়ে সিটে একটা জোরে আওয়াজ করে মহলের ধ্যান ভাঙায়। মহল ধরফর করে ওঠে, শাহের সামনে চেয়ারে বসে ভ্রুক নাচিয়ে বলল, কি ব্যাপার নূরমহল, আপনার মনোযোগ কোন দিকে? কিভাবে হচ্ছে এত? হ্যাঁ, যা হবার তো হবে, এত ভেবে কি লাভ? আপনার চিন্তা আপনি করুন, অন্য কারো কথা ভেবে আতঙ্ক হতে যাবেন না। মহল বুঝতে পারে শাহের আসলে কথাটা কেন বলেছে। নিশ্চয় বুঝতে পেরেছে দিনা আর রক্তিমকে নিয়ে সে খুবই চিন্তিত। মহল ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমাকে ছুটি দিন, আমার ভালো লাগছে না। কেন, কি সমস্যা? মহল চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কেন ছুটি চায় শাহের ভালো করেই জানে। আজকে মহলকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তারপর বিকেলের দিকে দিনার সাথে বের হতে মিথ্যা বলে। এরপর শাহের বাড়িতে যাবে, সেখানে সাক্ষী হিসেবে সব লোকজন আর কাজী উপস্থিত হবেন রাতে লুকিয়ে। বিয়ে হবে সেখানেই। সব কাজ ভালোই ভালোই হয়ে যাওয়া না অবধি মহলের হাত পা কাঁপা বন্ধ হবে না। মহল আবার বলল, স্যার ছুটি দিন আমায়, আমার শরীর ভালো লাগছে না। শাহের উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এখন ছুটি দিলে একে একে এত পথ যেতে পারবেন? বিরতির সময় ছুটে যাবেন, আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। আপাতত বাকি ক্লাসগুলো করুন। মধ্যাহ্নের বিরতিতে সবাই যার যার মতো বেরিয়ে সাধারণ কক্ষে গিয়ে খাবার খাওয়ার সময় মহল স্কুলের অনেকটা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে শাহেরের জন্য। শাহের বের হয়ে মহলের দিকে না তাকিয়েই সামনে আগে আগে হাঁটতে থাকে। মহল চুপচাপ দাঁড়িয়ে থাকে সেখানেই, বুঝতে পারে না তার পিছন পিছন যাবে কিনা। শাহের পিছন ফিরে তাকিয়ে মহলকে সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো, হাঁটতে পারছেন না নাকি করে করে নিয়ে যেতে হবে? মহল লজ্জা পেয়ে মাথা নিচু করে হাঁটতে থাকে। আমার খুব ভয় করছে। ভয় করলে আমার সাথে আসার প্রয়োজন নেই, একা একা যান। না মানে দিনাপার রক্তিম ভাই। মহলের কথা শেষ করতে না দিয়ে শাহের ঘুরে মহলের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে থাকে। পাশ দিয়ে হেঁটে চলে যায় একটা লোক। মহল ভয়ে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। আপনাকে এসবে আনতে আগে বারণ করেছিলাম রক্তিমকে, আপনার বোন তা শুনলেন না। সবখানে কি আর এসব দুধের খুকি গিয়ে সাথে রাখতে হয়? বোনটার মাথায় গোবর পোড়া, আর আপনার নিজের মাথায় তো খুঁজলে সেটাও পাওয়া যাবে না। শাহেরকে পাশ কাটিয়ে মহল চুপচাপ হেঁটে যায় আগে আগে। শাহের আবার ধমক দিয়ে দাঁড় করিয়ে দেয়। মহলের সামনে গিয়ে বলল, আপনার পেছনে পেছনে আমি হাঁটবো তাই মনে হয় আপনার? শাহির ইফতেখারকে চেনে থাকলে
এমন কাজ করার সামান্য সাহসে জুটত না। পিছনে যান, দূরত্ব বজায় রেখে হাঁটবেন। মহল তাই করল। শিমুলতলা অবধি মহলকে পৌঁছে দিয়ে সাহের নিজের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাকি পথ মহল দৌড়ে দৌড়ে যেতে থাকে। নতুন একটা লাল জামদানি শাড়ি পরেছে দিনা, সাথে মহলকেও সুতি শাড়ি পরিয়ে দিয়েছে। মহল পরতে চায়নি, কিন্তু দিনা তাকে জোর করে বেনুনি দুটো খুলে দিয়ে সুন্দর করে হাত খোপা করে দিয়েছে। সাথে কাঁচা হলদে রঙের একটা সুতি শাড়ি পরিয়ে দিয়েছে। নিজে সাজে খোঁজ করার পাশাপাশি মহলকেও হালকা মতন সাজিয়েছে। দিনার হাবভাব দেখে মহল খানিকক্ষণ পরপর বলছে, আপা তোমার ভয় করছে না? কত স্বাভাবিক তুমি, আমার ভয়ে হাত পা কাঁপছে দেখো। দিনা মহলের মুখ চেপে ধরে বলল, চুপ কর, শুনে ফেলবে তো। ভয় তো করছেই, কিন্তু ভালোও লাগছে। যাকে ভালোবাসি তার সাথে আজ বিয়ে হতে চলেছে। তুই এসব বুঝবি না, বড় হ। মহল আর দিনা আলগোছে ঘর থেকে বেরিয়ে যায়। হঠাৎ রাত্রি পিছন থেকে হাত টেনে ধরে মহলের। কি অবেলায় সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে দুজনের? মাকে ডাকবো? দিনা এসে রাগ দেখিয়ে হাত ছাড়িয়ে নেয় মহলের। তারপর রাত্রিকে বলল, যা, মাকে ডাক। মাকে বলেই যাচ্ছি আমরা। আজ আমার বান্ধবীর বিয়ে, সেটা মা জানে। আজ ওখানে থেকে কাল সকালেই আসবো আমরা। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। সর, এখন আমাদের যেতে দে। মহল আর দিনা বাড়ি থেকে কোনোরকম বেরিয়ে ধান ক্ষেতের আড়াল দিয়ে লুকিয়ে বসে থাকে। মহল ভয়ে কাঁপছে, সাথে দিনাও। সন্ধ্যা পার হতেই অন্ধকার নেমে এলে দুজন মিলে চট করে ঢুকে পড়ে সাহেরের বাড়ির ভেতর। ঢুকেই দেখে ইতোমধ্যে সব ব্যবস্থা করে রাখা হয়েছে। রক্তিম দিনাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। পাশে থাকা সাহের আর মহল দুজনের চোখাচোখি হতেই সাহের অন্যমনস্ক হয়ে সরে গিয়ে বারান্দার কোনায় দাঁড়িয়ে যায়। শোনো, সব ব্যবস্থা করা আছে, ঘরে চলো। আপাতত সবাই সেখানেই চুপচাপ বসে থাকি। একটু পরেই কাজে আসবে, তারপর বিয়ে। তুমি কি কিছু খাবে? দিনা বলল, না, আমার ভয় করছে। কিছু খেতে পারবো না। মহল, তুই খাবি? তুই তো সকাল থেকে কিছু খাসনি। সাহের এগিয়ে এসে বলল, বাহ, আগে জানতাম যার বিয়ে তাকে সারাদিন না খেয়ে থাকতে হয়। এখন দেখছি নিয়ম বদলে গেছে। যাই হোক, কিছু খেতে চাইলে আগেই বলুন। পর আবার বোনের বিয়ে দেখে কে দেখে অস্থির হবেন। আর বিয়েটা আপনার বোনের হচ্ছে, আপনারা তো সাজগোজ করতে হবে কেন? রক্তিম সাহেরের পিঠে চাপড় মেরে বলল, ছাড় না, সবসময় এমন করিস কেন? তোর সমস্যা কি তাতে? কত সুন্দর লাগছে, ওকে ভালো করে দেখ একবার। প্রশংসা করতে না পারলি তাই বলি এভাবে বলতে হয়? পাশ থেকে দিনা বলল, আমি সাজিয়ে দিয়েছি ওকে। কেন, ওকে কি দেখতে ভালো লাগছে না? রক্তিম হাসতে হাসতে মজার ছলে বলল, আরে মহলের সৌন্দর্যের মাত্রা বেড়ে যাওয়ায় শাহেরের চোখে সমস্যা হচ্ছে। তুমি এসব বুঝবে না দিনা। বিয়ে পড়ানো কার্যক্রম শুরু হয়ে গেছে। খুব দ্রুতই কাজী সাহেব বিয়ে পড়ানো শেষ করে মিলাদ শুরু করে। শাহের সব কিছু মিটিয়ে কাজী সাহেব আর লোকজনকে বিদায় করে দেয়। মহল ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে ফ্যাস করে কাঁদছে। দিনার চোখেও পানি। শাহের আর রক্তিম দুজন দাঁড়িয়ে তাদের কাহিনী দেখে মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। রক্তিম শাহেরের দিকে এগিয়ে এসে বলল, কি রে এরা, আজকে কি কাদাকাদি করার দিন বলতো? শাহের কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে মহলের ফ্যাসানি কান্না। রক্তিম আবারও বলল, মহলকে নিয়ে বেরিয়ে যত শাহের। আমি আমার বউকে একটু সান্ত্বনা দিই। এই যে মহল আপু, তোমাকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু দয়া করে আজকের দিনটা মাটি করো না আমাদের। মহল মুখ ভার করে আলগোছে উঠে বারান্দায় চলে যায়। শাহেরও পিছনে পিছনে বেরিয়ে আসে। মাঝরাতে হালকা গুড়গুড়ি বৃষ্টি শুরু হয়। শাহেরের নিজের ঘর আজ রক্তিম আর দিনার দখলে। আর একটা পরানোর ঘর, যেখানে সিট চেয়ার টেবিল পাতা, শোবার কোনো ব্যবস্থা নেই। মহল পড়েছে ভারী বিপদে। দিনা বলেছিল সবাই মিলে সারা রাত গল্প করে কাটিয়ে দেবে। শাহেরেরও রক্তিমকে এমনটাই শর্ত দিয়েছিল, কিন্তু রক্তিম কথা দিয়ে কথা রাখেনি। মহলের মতো শাহের নিজেও এখন উসখুস করছে। মহল বারান্দায় খুঁটি ধরে দাঁড়িয়ে আছে, ভীষণ ভয় আর সংকোচ নিয়ে আর চোখে শাহেরকে দেখছে। শাহের বারান্দার অপর পাশে দাঁড়িয়েছিল।
মহলের দিকে এগিয়ে এসে খানিকটা দূরত্ব বজায় রেখে বলল, আপনি চাইলে এই ঘরটায় গিয়ে বসতে পারেন, আমি বারান্দায় আছি। মহল দ্রুত মাথা নেড়ে না বলল। আমি এখানেই থাকবো স্যার, আপনি ঘরে যান। শাহের আবার বলল, ঠান্ডা পড়ছে, আপনার তো আবার এইটুকু তো অসুস্থ হয়ে যাওয়ার অভ্যাস। যান, ঘরে গিয়ে বসুন, ভয় পাবার কিছু নেই, আমি যাবো না ওই ঘরে। মহল আস্তে করে উঠে পাশের ঘরটায় গিয়ে সিটের ওপর পা তুলে বসে থাকে। শাহের বারান্দার এক কোণে গিয়ে বৃষ্টি দেখে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে তার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু মহল ও ঘরটায় থাকায় সে কষ্ট করে বারান্দাতেই দাঁড়িয়ে থাকে। একটু পর বারান্দা থেকে শীতল পাটি নিয়ে মাটিতে বিছিয়ে শুয়ে পড়ে সেখানেই। বৃষ্টি বাড়ছে, মেঘের গর্জন হচ্ছে তুমুল শব্দ করে। শাহেরের আধা ভাঙ্গা ঘরটা হালকা নড়ে চড়ে উঠছে। ঘরে থাকা মহলের চোখ ঘুমে আচ্ছন্ন, কিন্তু তুমুল গর্জন আর ঘর নড়াতে সে ভয়ে ভয়ে এসে দরজায় দাঁড়িয়ে থাকে শাহেরের কাছাকাছি। শাহের বুঝতে পারে মহল ভয় পাচ্ছে, সাথে ঘুমে চোখ খুলে তাকাতে পারছে না সে। শাহের শোয়া থেকে উঠে বসে বলল, আপনার কি বেশি সমস্যা হচ্ছে? চাইলে এখানে একটু ঘুমিয়ে নিতে পারেন, আমি উঠে যাচ্ছি। শাহের উঠে যেতেই মহল কোনো কিছু না ভেবেই দুম করে মাটির ওপর শুয়ে পড়ল। ভীষণ ক্লান্ত তার শরীর, শোয়া মাত্রই গভীর ঘুমে তলিয়ে যায়। শাহের অনিচ্ছা সত্ত্বেও এক পলক তাকায় মহলের ঘুমন্ত মুখটার দিকে। কত নিষ্পাপ আর মোহনীয় তার মুখের আদল। শাড়িতে মহলকে আজ বৌদের মতো লাগছে। হঠাৎ করে যেন আগের মহলকে আর মনে হচ্ছে না এখন, অনেকটা বড় লাগছে দেখতে। ঘুমের মধ্যে মহলের কমলা অধর জোড়া কেঁপে কেঁপে ওঠে পরপর। খোপা করা চুলগুলো খুলে গিয়ে চোখ মুখ লেগে এলোমেলো হয়ে আছে। শাড়ি সরে গিয়ে ফর্সা পেট খানিকটা উন্মুক্ত হয়ে যাওয়াতেই শাহের বারান্দা থেকে একটা চাদর এনে আলগোছে মহলের গায়ে জড়িয়ে দিয়ে পাহারা দেওয়ার মতো করে অন্য পাশে গিয়ে বসতে থাকে। সারা রাত কেটে যায় শাহেরের জেগে জেগেই। জমিদার ভবনের রাজসভার আসনের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে শাহের। শাহেরের দাদাজান অমরিয়ান জমিদার বসে আছেন আসনে। শাহেরকে কোনোভাবেই যখন ফেরানো যাচ্ছিল না, তখন খান অমরিয়ান শাহেরকে খবর পাঠান, তার অসুস্থতার ছলনা দিয়ে ফিরিয়ে আনেন শাহেরকে। শাহের তার দাদাজানের কথা কোনোভাবেই অমান্য করতে পারবে না জেনেও তিনি এতদিন শাহেরকে ইচ্ছাকৃতই খবর পাঠাননি। তিনি নিজেও যেন এক প্রকার চাইতেন না যে শাহের তার পিতা চাচাদের মতো নিজেও এসব জমিদারি কারবারে জড়িত হোক। শাহেরকে তিনি বড্ড বেশি ভালোবাসেন। ছেলেবেলা থেকেই শাহের ছিল প্রচণ্ড জেদি আর একরোখা। বুঝ হবার পর থেকেই শাহের সকলের সাথে দূরত্ব বাড়িয়ে দেয়। তখন খান জমিদার বুঝতে পারতেন শাহেরকে। শাহেরের বিগড়ে যাওয়া মেজাজ একমাত্র খান ছাড়া অন্য কেউ ঠিক করতে পারত না। শাহেরও দাদাজানকে অন্যদের থেকে আলাদাভাবে মান্য করত, ভালোবাসত। শাহের চোয়াল শক্ত করে দুহাত পিছনে একত্রে মুঠো করে রেখে দাঁড়িয়ে আছে। জমিদার খান অমরিয়ান বললেন, তুমি তো সব জানো শাহের, তোমাকে আলাদা করে হার বলার মতো কিছু নেই। এভাবে আর কত? এমন কাপুরুষের মতো আচরণ তোমাকে মানায় না। তোমার পিতার বয়স বেড়ে গেছে, তোমার নিজের বয়সও 26 পার হয়েছে। নিজের দায়িত্ব বুঝে নাও এবার। শাহের দাদাজানের দিকে না তাকিয়ে অন্যদিকে দৃষ্টি রেখে মুখ উঁচিয়ে বলল, আমাদের এসব কাজ সম্ভব না দাদাজান। তাছাড়া তোমাদের এসব রীতিনীতি যখন আমি বদলাতেই পারবো না, তখন এই ভবনে থাকার মতো করে ইচ্ছেও আমার নেই। আমি আমার মতো করে বেশ ভালো আছি। খান জমিদার গাম্ভীর্য ধরে রেখে ভীষণ কড়াভাবে বললেন, এসব নাটক এখন বন্ধ করো শাহের, অনেক হয়েছে। খান আমরিয়ান জমিদারের নাতি তুমি নিজেও একজন পরবর্তী জমিদার হতে চলেছ। তোমাকে অনেক দায়িত্ব। এই গ্রামের লোকজনের ভাগ্য, এত জমি জমা সম্পদ, এই রাজত্ব সব এবার আস্তে আস্তে তোমাকে শিখে পড়ে নিতে হবে। তাছাড়া তোমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তাই শাহজাহান তোমার বিয়ে ঠিক করেছে। মেয়ে তোমার পছন্দ হবে, তুমি তাকে চেনো? শাহের ভ্রু কুঁচকে অবাক হয়ে জিজ্ঞেস করল, কে সে? খান জমিদার বললেন, শাহজাহানের বিশ্বস্ত বন্ধু জুলফিকারের একমাত্র কন্যা শবনম। শাহের জবাবে বলল, আমি পারবো না বিয়ে করতে, আমাকে মাফ করে দেবেন দাদা। বলেই শাহের গটগট পায়ে বের হয়ে দরজার কাছে যেতেই
খান জমিদার হুঙ্কার দিয়ে বললেন, দাঁড়াও, শুনে রেখো। তবে যদি আমার কথার অবাধ্য হয়ে নিজের মতো চলতে চেষ্টা করো, তাহলে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নেব। আর তার পরিণতি কি হতে পারে তুমি ভালো করে জানো। বন্দিশালা প্রস্তুত করতে আমাকে বাধ্য করো না। শাহেরের পা থেমে যায়। সে আরও খানিকটা অবাক হয়ে যায় দাদাজানের এমন কথা শুনে। ফিরে এসে শাহের খানের মুখোমুখি দাঁড়িয়ে নিজেও গম্ভীর হয়ে বলল, ঠিক আছে, আমার দায়িত্ব পালন করবো আমি। কিছুদিন আমাকে সময় দিন, তবে তার আগে আমার নিজের একটা শর্ত আছে। কি শর্ত? শাহের বলল, তাই সঠিক সময় হলেই জানতে পারবেন দাদাজান। আজকাল পড়াশোনায় মহলের বেশ আগ্রহ জন্মেছে। বাড়ির সব কাজ শেষ করে সারাক্ষণ শুধু পড়ালেখা নিয়ে থাকে। অঙ্ক করতে আর আগের মতো ভয় লাগে না। এখন আগের থেকে বেশ ভালো অঙ্ক কষতে পারে মহল। স্কুল যায় নিয়মিত, ক্লাস ফাঁকি দেয় না। আর শাহেরের কাছে পড়ার পর থেকে তার বেশ উন্নতি হয়েছে। শাহের ধৈর্য নিয়ে প্রতিদিন বারবার করে মহলকে বুঝিয়ে সুজিয়ে অঙ্ক করানোর ফলে মহলের দুর্বলতা কেটে গেছে। মহল ঘরের সব কাজ শেষ করে সন্ধ্যায় নিজের ঘরে বসে বসে পড়ছে। বাড়িতে আজ কেউ নেই। মহলের মামি গেছে তার বাপের বাড়ি। মামা প্রতিদিনের মতো কাজে গেছে বাইরে। ফিরতে ফিরতে রাত হবে। দিনা মিথ্যা বলে আজ দেখা করতে গেছে রক্তিমের সাথে। বাড়িতে আছে শুধুমাত্র রাত্রি আর মহল। রাত্রি সেই তখন থেকে নিজের ঘরে দরজা বন্ধ করে রেখেছে। ফাঁকা বাড়িতে মহলের একা একা ভয় করার। মহল উঠে গিয়ে রাত্রির ঘরে দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে থাকে, রাত্রি আপা, ঘরে আছো? আমার ভয় করছে একা একা, একটু তোমার ঘরে আসতে দেবে গো। রাত্রি উত্তর দেয় না। মহল শুনতে পায় রাত্রি ফিসফিস করে কারো সাথে যেন কথা বলছে আর হাসছে। মহল পিছনের দরজার দিকে যেতেই দেখে রাত্রি একটা ছেলের সাথে দরজায় দাঁড়িয়ে হাত ধরাধরি করে হাসছে। মহল নিজের ঘরে ফিরে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়তেই বাইরে লোকজনের কথাবার্তার আওয়াজ শুনতে পায়। মহল দৌড়ে ঘর থেকে বেরিয়ে এগিয়ে যেতেই দেখে রাত্রি আর ওই ছেলেটাকে ঘিরে গ্রামের কিছু লোকজন দাঁড়িয়ে আছে। সবাই বলাবলি করছে নানান কথা। দুটো লোক ছেলেটার হাত গামছা দিয়ে বেঁধে রেখেছে। মহলকে দেখে রাত্রি সামনে কেঁদে কেঁদে বলতে থাকে, তোর জন্য আমার বাপ মায়ের মাথাটা কাটা গেল দেখ। লোকজন মহলের দিকে তেড়ে এসে বলতে থাকে, কিরে মহল, ঘটনা কি ঠিকভাবে তোরা বলবি, নাকি ঘাট ধরে তোদের গ্রাম ছাড়া করব? সত্যি করে বল সব। মহল কিছু বুঝতে পারে না কেন সবাই তাকে ধমকাচ্ছে। সে তো কোনো দোষ করেনি। দোষ করলে রাত্রি করেছে। কিন্তু রাত্রি সমানে কেঁদে কেঁদে বলে যাচ্ছে, মহলের সাথে দেখা করতে এসেছিল ওই ছেলে লুকিয়ে লুকিয়ে। ওরা তো রোজ দেখা করে। ছেলেটাকে সবাই জিজ্ঞেস করলে সে কিছু বলে না। মহলের মামা ইতোমধ্যে বাড়ির ভেতর ঢুকে পড়ে। লোকজন মহলের মামাকে ধরে বলতে থাকে, মেয়েগুলোকে ফেলে রেখে সারাদিন কাজ করে বেড়াও, খোঁজ খবর কি ঠিকভাবে রাখো এদের? মহলের মামা কিছু বুঝতে পারে না। ঘটনা জানতে চাইলে একজন লোক বলল, তোমার মেয়েরা আর ভাগ্নিটাও তোমাদের আড়ালে কি করে বেড়ায় সেসবের দিকে তাল আছে তোমাদের? আজ হাতে নাতে ধরেছি। ভর সন্ধ্যায় এই ছেলের সাথে ঘরে বসে রঙ্গ করে তারা। আর এক মেয়ে দিনা, সেটাও তো খোঁজ খবরই থাকে না, মাঝে মাঝে রাত নাই দিন নাই ঘুরে বেড়ায়। অপর লোক বলতে থাকে, শোন, যদি ভালো চাস সবগুলোকে বিয়ে দিয়ে বিদায় করো বাড়ি থেকে, নয়তো আমরা সবাই মিলে তোমাদের গ্রাম ছাড়া করব। 7 দিন সময় দিলাম, যেভাবে হোক এই দুটোকে বিদায় করে গ্রাম থেকে সরানোর ব্যবস্থা করো। মহলের মামা মহলের দিকে তাকিয়ে বলল, মহল অপরাধী আসলে কে তুই বল? রাত্রি না তুই? তারপর যা করার করব, বল সত্যিটা। মহল ভয়ে চুপ করে থাকে। একবার সে রাত্রির দিকে আর একবার মামার দিকে তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মহলের মামা আবার বলল, যদি তুই অপরাধী হয়ে থাকিস তো এই ছেলের সাথেই তোর বিয়ে দেব, আর রাত্রির জন্য আলাদা করে পাত্র দেখব। মহল কিছু বলার আগেই রাত্রি চট করে তখন বলে ফেলল, না, ওর সাথে আমার বিয়ে দাও। মহলের জন্য ভালো ছেলে খুঁজে দেখো। মহল তো তোমাদের আদরের। ওকে তোমার মনের মতো পাত্র দেখেই বিয়ে দিও। রাত্রির কথা শুনে মহল ভয় পেয়ে যায়। মামার দিকে এগিয়ে গিয়ে বলে, মামা, তুমি কি সত্যি আমায় বিয়ে দিয়ে দেবে? আমার কোনো দোষ নেই মামা, বিশ্বাস করো। মহলের মামা মহলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি জানি তুই কিছু করিসনি মা,
কিন্তু আমাদের সম্মান বাঁচাতে গিয়ে তোর সাথে অন্যায় করতে হবে রে মা। মাফ করে দিস মামাকে। তুই চিন্তা করিস না, আমি তোর ভালো ঘরে বিয়ে দিব দেখিস। আর তা এই 7 দিনের ভেতরেই। রাত্রির মতো একজন চোর ছেঁচড়া লোকের সাথে তোর বিয়ে কখনোই দিব না। আমার উপর বিশ্বাস রাখ। রাতে মহলের ঘরে দিনা এসে শুয়ে পড়ে মহলের পাশে। দিনা রাতেই ফিরেছে। সব ঘটনা শোনার পর নিজের মনেও ভয় ঢুকে গেছে দিনার, কিন্তু মহলের জন্য খুব খারাপ লাগছে দিনার। রাত্রির কারণে এখন এই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। মহল কাঁথা মুড়ি দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সামনেই তার ফাইনাল পরীক্ষা, তার আগেই এমন একটা অঘটনের কবলে পড়ে তার সব জলাঞ্জলি দিতে হচ্ছে রাত্রির কারণে। ওদিকে রাত্রির কোনো চিন্তা নেই, সে আপন মনে শুয়ে শুয়ে গুনগুনিয়ে গান গাইছে। দিনা মহলের মাথায় হাত বুলিয়ে বলল, মহল রে, এভাবে কাঁদিস না, খুব খারাপ লাগছে আমার। কি বলে যে তোকে সান্ত্বনা দেব? এই মহল, এত কাঁদিস না বনু। মহল এক নাগাড়ে কেঁদেই চলেছে। দিনা আবার বলল, শোন, কাল আমরা আব্বাকে ভালোভাবে সব বুঝিয়ে বলবো, যাতে তোকে বিয়ে না দেয়। দেখিস, আব্বা ঠিক বুঝবে। মহল কাতার ভেতর থেকে মুখ বের করে বলল, লাভ নেই দিনাপা, মামার আর কিছুই করার নেই। মামা যদি আমাদের বিয়ে না দেয় তাহলে আমাদের সবাইকে গ্রাম ছাড়া হতে হবে। তাই বলে রাত্রির জন্য তোর সাথে এমন করবে? আর এত কম সময়ে ছেলে কই পেল আব্বা? কার সাথে বিয়ে দেবে তো? মহলকে বাড়িতে ডাকতে এসেছে আয়েশা আর পারুল। মহল গত 3 দিন হয়ে গেল স্কুলে যায় না। শাহের ছাড়ের বাড়িতেও পড়তে যায় না। শাহের আয়েশাদের জিজ্ঞেস করলে আয়েশারা বলতে পারে না মহলের কথা। তাই শাহের মহলের খোঁজ নিতে আয়েশাদের পাঠিয়েছেন। মহল বিছানায় শুয়েছিল। আয়েশা আর পারুল মহলের পাশে বসে মহলকে বারবার জিজ্ঞেস করে কেন মহল স্কুলে যায় না, পড়তে যায় না। মহল বলল, আমার বিয়ে হয়ে যাবে, এত পড়ে আর কি হবে? যদি বিয়ের পর পড়তে পারি তখন পড়বো, না হলে আর বিয়ের আগে স্কুলে যাব না। পারুলরা মহলের কথায় অবাক হয়ে যায়। হুট করে মহলের বিয়ে ঠিক করে ফেলেছে তার মামা, এটা কোনো কথা? আয়েশা বলল, শাহের স্যার আমাদের পাঠিয়েছেন তোর খোঁজ নিতে। এখন কি বলবো স্যারকে গিয়ে তোর বিয়ে, এটা বলবো? মহল বলল, যা খুশি বলে দিস, কিন্তু আমি আর পড়তে যাব না। তোরা স্কুলে যা, তোদের দেরি হয়ে যাচ্ছে। পাশ থেকে পারুল বলল, আচ্ছা বুঝলাম বিয়ে হবে, কিন্তু পরীক্ষাটা আগে শেষ কর। তোর মামাকে বুঝিয়ে বল, না হয় শাহের স্যারকে আমরা বলি যেন তোর মামাকে বুঝিয়ে বলে এখন তোকে যাতে বিয়ে না দেয়। সামনে এসএসসি পরীক্ষা আমাদের। কিরে মহল, কথা বল। আচ্ছা বিয়ের আগ পর্যন্ত স্কুলে চল, অন্তত আজকে চল। স্যার আমাদের পাঠিয়েছেন, ক্লাস না করলে অন্তত দেখা করে আয়। মহল যেতে চায় না, তার ভীষণ লজ্জা করছে। শাহেরের সামনে যেতে সাহস করে না মহলের বিয়ের কথা শুনে নিশ্চয়ই শাহের স্যার কত রকম লজ্জামূলক কথা শোনাবে তাকে। এমনিতেও পড়াশোনা নিয়ে এতদিন মহলকে সে নানানভাবে বকাবকি করে এসেছে। এখন যদি বিয়ের কথা বলে কেমন হবে বিষয়টা ভাবতেই মহলের চোখে পানি চলে আসে। দিনা এসে বুঝিয়েও মহলকে স্কুলে পাঠাতে পারে না। পারুলরা জোরাজোরি করতে থাকলে মহল বলে বিকালে সে পড়তে যাবে, কিন্তু স্কুলে এত মানুষের সামনে সে এভাবে শাহের সারের দ্বারা অপদস্থ হতে পারবে না। পারুলরা চলে যায় মহলকে রেখে। বিকেলে মহল পড়তে যায় সবার শেষে। পড়তে যেতে না চাইলে দিনা জোর করে পাঠিয়ে দেয় তাকে। মহল পড়তে এসে চুপচাপ বসে আছে পিছনের সিটে। শাহের গলা খেকারি দিয়ে ক্লাসে ঢুকেই বই হাতে নিয়ে সবাইকে গণিত করতে বলল। সবাই খাতা খুলে গণিত করা শুরু করলে মহল চুপচাপ বসে থাকে। শাহের এক পলক মহলের দিকে তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, এই কদিন আসেননি কেন? আপনার জন্য কি পড়াশোনা পিছিয়ে রাখবো? সামনে যে এসএসসি পরীক্ষা, সে খেয়াল আছে? মহল চুপচাপ বসে খাতা খুলে বসে থাকে। শাহের মহলের সামনে এগিয়ে গিয়ে মহলকে আবারও জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছিল বলুন। আয়েশা, পারুল যা বলেছে তা কি সত্যি? মহল উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে মিনমিনে সুরে বলল, জি স্যার, মামা আমার বিয়ে ঠিক করেছে। শাহের প্রচণ্ড রাগ হতে থাকে মহলের কথা শুনে। ভুরু কুঁচকে রুষ্টু কণ্ঠে বলল, বিয়ে মানে? কিসের বিয়ে? বিয়ের মানে বলছেন আপনি? আশ্চর্য, আপনার মামাকে বলে দিন
আপনার সামনে পরীক্ষা, এসব বিয়েটে বন্ধ করুন। শাহেরের হঠাৎ করে এমন চিৎকারে সবাই ভয় পেয়ে যায়। লেখা বন্ধ করে দিয়ে সবাই সবার দিকে লুকিয়ে চোখাচোখি করতে থাকে। শাহের ধমক দিয়ে সবাইকে বলল, যাকে যা করতে দেওয়া হয়েছে চুপচাপ করুন, নিজেদের লেখায় মনোযোগ দিন। বলেই সে মহলের দিকে আবারও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বিরক্তির সুরে বলল, বিয়ে দিকে আপনার মত আছে? কি হলো বলুন। মহল মাথা নিচু করে ঠোঁট উল্টিয়ে কেঁদে ফেলল। সে জানত পড়তে আসলে এমন কিছু একটা হবেই তার সাথে। এজন্যই মহল আসতে চায়নি। শাহের তার জবাবের জন্য অপেক্ষা করছে, কিন্তু মহল কিছু বলে না। শাহের চোখ কটমাট করে মহলের দিকে দৃষ্টি রেখে বিড়বিড় করে বলল, খুব শখ হচ্ছে বিয়ে করার? হ্যাঁ, বের করছি বিয়ে করা। পড়ানো শেষ হলে শাহের সবাইকে ছুটি দিয়ে দেয়। সবাই একে একে বের হলেও আয়েশা পারুল বসে থাকে। মহলকে ও যেতে দেয় না। পারুল বলল, তোরা সবাই যে, আমরা তিনজন একটু পরে আসবো, আর দু একটা অঙ্ক আমরা বুঝতে পারিনি। মহল বলল, আমি থেকে কি করব? দেরি হয়ে গেলে আমি একা যেতে পারবো না, তোরা থাক, আমি চলে যাই। শাহের তখন বলল, আমি এগিয়ে দিয়ে আসবো, বসুন। পারুল মহলের কানে কানে ফিসফিস করে বলল, স্যার তোর সাথে কিছু কথা বলতে চাই। মহল, ভয় পাস না, তোকে স্যার রেখে আসবে বাড়িতে। এখন আমরা যাই, আমাদের কাজ শেষ। বলেই পারুল আর আয়েশা দুজনে বের হয়ে যায় ঘর থেকে। যেতে যেতে দুজনে কানাকানি করে কথা বলতে থাকে। পারুল বলল, স্যারকে নিয়ে আমরা যা সন্দেহ করতাম তা সত্যি। দেখলি তো মহলের বিয়ের কথা শুনে স্যার কেমন রেগে গেছেন। শুধু শুধু তুই কষ্ট পেলি রে আয়েশা, স্যারকে তুই কত পছন্দ করতি। আয়েশা মন ভার করে বলল, হ্যাঁ তাই তো দেখছি। আমি একা স্যারকে পছন্দ করে কি হবে? ওনার তো পছন্দ মহলকে। মহলেরও কপালটা দেখ, স্যারের মতো এমন সুন্দর একটা মানুষই হতভাগা মহলকে পছন্দ করে। আমাদের মহল কি কম সুন্দরী নাকি? দেখিস না আশেপাশের সব ছেলেরা কত পাগল ওর জন্য। আয়েশারা চলে যেতেই শাহের ধারাম করে দরজা বন্ধ করে দেয়। মহলের পিলে চমকে ওঠে। ভয়ে ভয়ে বলতে থাকে, স্যার বাড়ি যাব, সন্ধ্যা হয়ে গেছে, আর একটু দেরি হলেই আবার কপালে দুঃখ আছে। শাহের মহলের দিকে এগোতে এগোতে বলল, দুঃখ তো আমি দিব এখন। কিসের তো সাহস তোমার বিয়ে করার? দেখে ছাড়ব। মহলকে হাত ধরে এক ঝটকায় টেনে নিজের সামনে ছিটে বসিয়ে দেয় শাহের। মহল ভয়ে চুপসে যায়, কাঁদতে থাকে সমানে। শাহের মহলের মুখোমুখি হয়ে বসে শান্তভাবে বলল, কাঁদছো কেন তুমি? ভয় পাচ্ছ আমাকে? মামাকে বলবে বিয়ে করবে না, পারবে? কি হলো বলো। মহল কেঁদে কেঁদে বলল, পারবো না। কেন পারবে না? পারতে হবে, এটা আমার আদেশ। আপনি পড়াশোনার বাইরে আমাকে আর কোনো আদেশ দিতে পারেন না স্যার, আমি রাখতে পারবো না। শাহের মহলের সামনে থেকে উঠে দাঁড়িয়ে খানিকটা দূরত্ব বজায় রেখে বলল, কেন পারবে না? আমার সে অধিকার নেই? না নেই স্যার, তাছাড়া আমিও মামার কথায় রাজি। শাহের দরজা খুলে দিয়ে মহলের হাত টেনে বাইরে বের করে দিয়ে বলে, ঠিক আছে চলে যান, বিয়ে করুন গিয়ে। বলেই শাহের মহলের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। মহল ঘুটঘুটে অন্ধকারে ভয় পেয়ে যায়। তবুও একাই ভয়ে ভয়ে পা টিপে বারান্দা পেরিয়ে হাঁটা শুরু করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাইরে বের হতেই শিমুল গাছের দিকে তাকিয়ে আবারও পিছিয়ে পড়ে। এখান দিয়ে একা অন্ধকারে মহল যেতে সাহস করে না। শাহেরকে ডাকতে গিয়েও আর ডাকে না। শাহের জানালা দিয়ে মহলকে দাঁড়িয়ে থেকে কাঁদতে দেখে বুকের ভেতর ধক করে ওঠে। নিজেকে খুব পাষাণ বলে মনে হয় তখন শাহেরের। দরজা খুলে এগিয়ে মহলের সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে শাহের বলল, চলো। মহল হাত ধরে না, গুটি গুটি পায়ে হাঁটতে থাকে নিজের মতো। শাহের পিছন থেকে হাত টেনে ধরে বলল, কি হাত ধরতে সমস্যা তোমার? বেশি বুঝলে কোলে তুলে নিয়ে যাব। মহলের শরীর মন কোনোটাই ভালো নেই। গ্রামবাসীর দেওয়া সময়ের 7 দিনের 5 দিন পার হয়ে গেছে। রাত্রির বিয়ের সব গোছগাছ প্রায় শেষ হয়ে গেছে। রাত্রি ভীষণ খুশি। সে ঘুরে ঘুরে মহলকে এসে বলছে, কিরে মহল, কাল পেরোলেই পরশু আমাদের বিয়ে। তোর কেমন লাগছে? তোর বরকে তো আমরা এখনো দেখলামই না। তোর মামা কাকে যে ধরে রেখে দিয়েছে কে জানে। বরের নাম নাকি কালু, দেখতেও নাকি ভূতের মতো কালো। হাহা। বলে রাত্রি গলা ফাটিয়ে হাসতে থাকে। মহলের চোখে পানি এসে যায়। কাঁদো কাঁদো মুখ করে দিনার কাছে গিয়ে বসে কাঁদতে থাকে। দিনা মহলকে বুঝ দিয়েও কুল পায় না।
মোটামুটি বিয়ের গোছগাছ মহলের মামা এগিয়ে রেখেছে। মহলের বর নাকি শহরে থাকে, মহল তাই শুনেছে। কিন্তু তার বর কালো ভূতের মতো কিনা তা জানে না, জানার ইচ্ছেও নেই মহলের। শুধু কোনো এক অজানা কারণে সাহের জন্য তার খুব মন খারাপ লাগছে, ভীষণ দমবন্ধ লাগছে তার। কেন এমন হচ্ছে মহল জানে না। দিনা ধাক্কা দিয়ে মহলকে বলল, কি রে, কি হলো তো? ধ্যান ধরে কি ভাবিস? মহল ফ্যাল করে তাকিয়ে থাকে দিনার দিকে, তারপর বলল, কষ্ট হচ্ছে দিনাপা, কারোর জন্য ভীষণ কষ্ট হচ্ছে, আমার মন পড়ছে তার জন্য। বলেই মহল হু হু করে কেঁদে ফেলল। মহলদের বাড়িতে আজ গ্রামের লোকজনের সমাগম। তারা মহল আর রাত্রির বিয়ের আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন। মহল আর রাত্রিকে বিয়ের সাজে সজ্জিত করা হচ্ছে। রাত্রির ঘরে তার কিছু বান্ধবীরা এসে রাত্রিকে বউ সাজাচ্ছে। ওদিকে মহলের ঘরে মহলকে ঘিরে বসে আছে গ্রামের সব সমবয়সী কিশোরী মেয়ে আর মহিলারা। দিনা মহলকে বউ সাজিয়ে দিচ্ছে। আয়েশা, পারুল দুজন দুই পাশে বসে আছে মহলের। ওদের খুব খারাপ লাগছে মহলের জন্য। তাছাড়া মহল এখন ওদের দল থেকে বাদ পড়ে যাওয়ায় মন খারাপ লাগছে পারুলদের। লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে মহল বিয়ের পার্টিতে বসে আছে। মাথা নিচু করে চোখের পানি ফেলছে শুধু। হাত ভর্তি লাল কাচের রেশমি চুড়ি, মাথার চুল হাত খোপা করা, তার ওপর লাল পাতলা একটা ঘোমটা, কপালে ছোট্ট একটা লাল টিপ। গায়ে কোনো গহনা নেই, শুধু পাতলা একটা সামান্য স্বর্ণের মালা, যা মহলের মামা টাকা জমিয়ে মহলের জন্য আগেই গড়ে রেখেছিলেন। মহলের মুখে কোনো সাজ নেই, কোনো প্রসাধনী নেই। প্রতিদিনের মতো আজও ছিমছাম, তবুও মহলকে লাল বেনারসিতে অসম্ভব সুন্দর লাগছে। ছোট্ট গোলগাল ফর্সা মুখের আদলে লাল বেনারসিতে ফুটন্ত গোলাপের মতো লাগছে তাকে। দিনা মহলের বান্ধবীদের মহলের পাশে বসিয়ে রেখে বাইরে চলে যায়, বর যাত্রীরা এসেছে কিনা তা দেখার জন্য। রাত্রির ঘরে ঢুকে দেখে রাত্রি খিলখিল করে হাসছে। বিয়ের সাজে তাকেও সুন্দর লাগছে। দিনার কষ্ট হয় রাত্রির জন্য। রাত্রি আর দিনার সম্পর্ক ছিল শত্রুর মতো, কিন্তু আজ রাত্রিকে দেখে দিনার কান্না পায়। যতই হোক নিজের বোন। রাত্রি দিনার দিকে তাকিয়ে বলল, কি দেখেছিস? তোর আগে আমার বিয়ে হলো, দেখলি তো? এদিক দিয়ে তোর এক ধাপ আগে আমি এগিয়ে গেলাম। যাই হোক, এখন বল তো, মহলকে বেশি ভালো লাগছে নাকি আমাকে? দিনা বিরক্ত হয়ে বলল, অবশ্যই মহলকে, ওর সৌন্দর্যের এক কানিও তোর নেই। দিনা রাত্রি ঘর থেকে বেরিয়ে টেবিল থেকে ভাত বেড়ে নিয়ে মহলের কাছে গিয়ে বলল, নে মহল, এই ভাতটা খেয়ে নে তাড়াতাড়ি, একটু পরে বরযাত্রীরা এসে পড়বে, সারাদিন কিছু খাসনি। মহল মাথা নিচু করে বসেই বলল, খাবো না দিনাপা, গলা দিয়ে খাবার নামবে না। একটু পর মহল আবার বলল, দিনাপর আমার বিয়ে হয়ে যাচ্ছে তাই না, কেমন বিশ্বাস হচ্ছে না যেন। পারুলদের দিকে তাকিয়ে বলল, তোদের ছেড়ে যাচ্ছি রে, খুব মনে পড়বে তোদের কথা। একসাথে আর স্কুলে যাওয়া হবে না, শাহের স্যারের কাছে আর পড়তেও যেতে পারবো না। শাহেরের কথা মনে পড়তেই মহলের বুকের ভেতর কেঁপে উঠল। সূক্ষ্ম ব্যথা অনুভব করল বুকের বাম পাশটায়। চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে মহলের। বাইরে লোকজনের শোরগোলের শব্দ পাওয়া যায়। মহলের পাশ থেকে ভিড় কমিয়ে সকলেই বাইরে চলে যায় বরকে দেখার জন্য। দিনা এসে বলল, বর চলে এসেছে। মহলের বুকের ভেতর তোলপাড় শুরু হতে থাকে। লম্বা করে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মহল। দিনা মন খারাপ করে বলল, আমাদের সবাইকে মাফ করে দিস মহল, তোর জন্য খুব খারাপ লাগছে রে। রাত্রি ঠিকই বলেছিল, তোর বরটা সত্যি কুচকুচে কালো। বলেই দিনা মুখে আঁচল চেপে ফ্যাস ফ্যাস করে কাঁদে। মহল চুপচাপ বসে থাকে, তার মুখে কোনো কথা নেই। নিজের ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কি উপায় আছে তার মতো অনাথের। রাত্রি বড় বোন হয়, সেই হিসাবে তার আগে বিয়ে পড়ানোর কথা। তাই সবাই রাত্রির ঘরে গিয়ে ভিড় জমায়। রাত্রির বর আর মহলের বর দুজনকে পাশাপাশি বসানো হয়েছে। সবাই যখন তাদের ঘিরে ধরে রেখেছে, রাত্রিদের বরকনের বিয়ে পড়ানোর সব কাজ শেষ করে কাজী সাহেব মহলদের বিয়ের কাজ শুরু করতে যায়। মহল এখনও মাথা নিচু করে এক নাগারে কেঁদেই যাচ্ছে। পাশে বসে আছে পারুলরা।
দিনা এসে মহলের পাশে বসে পড়ল। মহলের মামা সহ গ্রামের মাতব্বর আরও সকলেই কাজী সাহেবকে বলে বিয়ে পড়ানো শুরু করতে। কাজী সাহেব নিয়ম অনুযায়ী বিয়ে পড়ানো শুরু করে। আজকের এই শুভক্ষণে আল্লাহর নামে আমরা শুরু করছি নিকা অনুষ্ঠান। নীলডোবা গ্রামে নূর মুহাম্মদের একমাত্র কন্যা নূর মহলের সহিত নবাবগঞ্জের খান শাহজাহান জমিদারের একমাত্র পুত্র খান শাহের ইফতেখারের নিকা ধার্য করা হইল। দেনমোহর স্বরূপ একজোড়া মুক্তোর হার এবং একটি ঘোড়া নির্ধারিত। নূরমহল, আপনি কি জমিদার পুত্র খান শাহের ইফতেখারকে স্বামী হিসেবে কবুল করিতেছেন? মহল চট করে ঘোমটা তুলে তাকিয়ে থাকে অবাক হয়ে। বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গিয়ে ঠোঁট দুটো তার হাঁ হয়ে যায়। সে শুনেছিল তার বরের নাম কালু, তাহলে খান শাহের ইফতেখার আসলো কিভাবে? পারুলরা সহ মহলের আশেপাশে থাকা সকলেই ভীষণ অবাক হয়ে একে অপরের দিকে চোকাচোকি করতে থাকে। মহলের বিয়ে হচ্ছে কোনো জমিদার পুত্রের সাথে, যা শুনে সকলেই আশ্চর্য হয়ে যায়। শুধু দিনা মুখ টিপে হাসতে থাকে মহলের পাশে বসে। দিনা সব আগে থেকেই জানত, তবে শাহের যে জমিদার পুত্র তা আজ সকলেই জেনেছে রক্তিমের কাছ থেকে। রক্তিম এতদিন শাহের অনুমতি ব্যতীত কাউকে কিছু বলার সাহস করেনি, তাই দিনাও জানতে পারেনি। মহলের সব ঘটনা দিনা আর রক্তিমের থেকে শোনার পর মহলের মামার কাছে শাহের বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু আগে থেকে মহলকে কিচ্ছুটি জানাতে দেয়নি কেউই। রাত্রি না জেনেই মহলকে তার বর সম্পর্কে যখন কষ্ট দিতে নানান কথা বলতো, দিনা তখন ইচ্ছে করেই সত্যিটা বলতো না। এমনকি খানিকক্ষণ আগেও দিনা মিথ্যা বলে মহলকে ভয় দেখিয়েছে। মহলকে ধাক্কা দিয়ে সবাই বলতে থাকে, কি রে মহল, কবুল বল, কখন থেকে সবাই বসে আছে, বল তাড়াতাড়ি। মহল ধীর গতিতে বলল, আলহামদুলিল্লাহ কবুল। দিনা মহলের কানে কানে ফিসফিস করে হেসে বলল, আজ থেকে তুই তোর শাহের স্যারের বউ হয়ে গেলি রে মহল। মহলের এখনো বিশ্বাস হচ্ছে না। সে নিশ্চিত হতে এক নজর দেখতে চায় তার স্বামীকে। মহল মিনমিনে গলায় বলল, কিছু বুঝতে পারছি না দিনা আপা, সব কেমন যেন এলোমেলো লাগছে। শাহের স্যার কিভাবে এলো? দিনা হাসতে হাসতে সব ঘটনা খুলে বললেই মহল ঠোঁট কামড়ে হেসে ফেলল। এতদিন মহলের তার শাহের স্যারের প্রতি যেটুকুন সন্দেহ ছিল তা দিনার কথা শুনে সত্যি হয়ে গেল। দিনা বলল, আমাদের মহলের কপাল হলো রাজ কপাল। দেখিস কিভাবে এক ঠেলায় তুই আগামীর জমিদার বেগম হয়ে গেলি। শাহের স্যার তোকে অনেক ভালোবাসে, না হলে কি রাজত্ব ফেলে এখানে স্কুল শিক্ষক হয়ে পড়ে থাকতো? পারুলরা সহ মহল আরও খানিকটা হা হয়ে জিজ্ঞেস করল, মানে কি বুঝিয়ে বলো না আপা। হ্যাঁ, রক্তিমের থেকে আমি শুনেছি শাহের ভাইয়ের ব্যক্তিগত কিছু কারণে সে সবসময় জমিদার ভবন ছেড়ে এখানে সেখানে ঘুরে বেড়ায়। মহলকে তো স্কুলেই দেখেছিল শাহের ভাই। সে তো রক্তিমের সাথে প্রায় আসতো আমাদের গ্রামে। ওভাবেই তখন থেকে নজরে নজরে রাখতো ওকে। তারপর ওখানেই বাড়ি ভাড়া নিল, মহলদের স্কুলের টিচার হিসেবে ঢুকলো। তবে শাহের ভাই এখনই ওকে বিয়ে করতে চায়নি, কিন্তু এই দুর্ঘটনার জন্য করতে হলো। যাগ্গে, যা হয়েছে সব ভালো হয়েছে। এবার মহলের বিদায়ের পালা। বড় উঠোনের মাঝে মহল আর শাহেরকে ঘিরে লোকজন ভিড় করেছে। মহলের বিদায় বেলায় মহলের চোখের কোণে পানি জমেছে, তবে যতটা কাদাকাটি করার কথা ছিল তার ছিটে ফোঁটাও নেই। তবে দিনা কাঁদছে মুখে আঁচল চেপে। রক্তিম শাহের পাশে দাঁড়িয়ে দেখছে দিনাকে কাঁদকে, কিন্তু কিছু করতে পারছে না। শুধু শাহেরকে বিড়বিড়িয়ে করে বলল, এই রাত্রি আর ওর বরের জায়গায় যদি দিনা আর আমি আজ অঘটনের শিকারটা হতাম, তাহলে কতই না ভালো হতো বোন। তাহলে আজ আমাদের বিদায় দিতে ওর বাপ। শ্বশুরবাড়ি এসেও বউ নিয়ে যেতে পারছি না, তোর বরযাত্রী হয়ে এসে তোর বউ নিয়ে যেতে হচ্ছে। কি কপাল আমার। বাসর ঘরে বিছানায় গুটিসুটি মেরে বসল মহল, লম্বা ঘোমটা দিয়ে মুখ ঢাকা। খানিকক্ষণ আগেই মহলকে নিয়ে এসেছে শাহের। মহলের সব কিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। এমন হবার কথা ছিল না, কিন্তু কিভাবে সব হয়ে গেল মহলের মাথায় ঢুকছে না এখনো। শাহের জামা কাপড় বদলে বাইরে থেকে হাত মুখ ধুয়ে এসে বাসর ঘরে ঢুকল। দরজাটা খট করে লাগিয়ে দিতেই মহল চমকে উঠে বড় বড় শুকনো ঢোক গিলতে থাকে। শাহের বিছানায় গিয়ে মহলের পাশে বসল। তার হাতে খাবারের থালা আর
পেয়ালা ভর্তি পানি। শাহের বিছানায় খাবারের থালাটা রাখতে রাখতে বলল, ঘুমটাটা এবার তুলুন। আর কতক্ষণ এইভাবে থাকবেন? দম আটকে মরে যাবেন তো। পরে ওর আরেকটা বেগম আনতে হবে আমাকে। মহল কাঁপা কাঁপা হাতে আস্তে করে ঘোমটা তুলে রাখে মাথার ওপর, আর চোখে তাকায় শাহেরের দিকে। শাহের বলল, দুমদাম এভাবে বিয়ে করার জন্য দুঃখিত। অবশ্য আমি না করলে তো অন্যকে বিয়ে করে নিয়ে যেত। শুধু শুধু নিজের জিনিসে অন্য কাউকে কেন হাত লাগাতে দেব, তাই না? খাবারটা খেয়ে নাও। সারাদিন যে কিছু খাওয়া হয়নি তা ভালো করেই জানি। মহল মিনমিন করে বলল, খাবো না স্যার, খিদে নেই। শাহের নিজের মতো করে খাওয়া দাওয়া শুরু করলো। মহলের খিদে বেড়ে যায় তা দেখে পানির পেয়ালাটা তুলে নিয়ে ভয়ে ভয়ে পানি খায়। শাহের মহলের মুখের কাছে লোকমা তুলে বলল, নাও, হা করো। কি হলো? মহল পরপর কয়েকবার লোকমা খেয়ে নেয় শাহেরের হাতে। খাওয়া শেষে শাহের ব্যাগ থেকে একটা লাল সুতি শাড়ি বের করে এনে মহলকে বলল, শাড়িটা পাল্টে নাও, আমি বাইরে আছি। শাহের চলে যেতেই মহল ঘরের দরজা চট করে বন্ধ করে দেয়। ঘোমটা ফেলে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। পরনের বেনারসি শাড়ি পাল্টে সুতি শাড়িটা পরে নেয়। খানিকক্ষণ পর দরজা খুলে বারান্দায় শাহেরের কাছে গিয়ে বলল, আমি চোখে মুখে পানি দেবো, আমার খুব মাথা ধরেছে। শাহের গোসলখানা দেখিয়ে দিয়ে বলল, একা যেতে পারবে? মহল মাথা নাড়িয়ে না বলল। শাহের মহলকে গোসলখানায় নিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। মহল চোখ মুখ পানি ছিটিয়ে চলে আসতেই অন্ধকারে পা পিছলে উল্টে পড়ে যেতে নেয়। সাথে সাথে শাহের ধরে ফেলে শক্ত করে চট করে তুলে নেয় কোলের ওপর। মহল কুকড়ে গিয়ে মিশে যায় শাহেরের শক্তপোক্ত পুরুষালী বুকের সাথে। ঘরে নিয়ে নামিয়ে দিয়ে শাহের বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। সকালে আমরা জমিদার ভবনে ফিরব। আর শোন, সেখানে গিয়ে অনেক রকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে তোমাকে। সামনে নিতে হবে সব, ভেঙে পড়বে না, বুঝেছ? মহল কিছুই বুঝতে পারে না শাহেরের কথা। তবে জমিদার ভবনের নাম শুনেই মনে ভয় ঢুকে যায় মহলের। শাহের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মহল দাঁড়িয়ে থাকে খাটের পাশে। কোথায় শুবে তা বুঝতে পারে না। বাইরে গিয়ে বারান্দা থেকে পাটি এনে মেঝেতে বিছিয়ে শাহেরের পাশ থেকে একটা বালিশ টান দিতেই শাহের খপ করে হাত ধরে ফেলে মহলের। চোখ বন্ধ রেখেই বলল, কোথাও যাবে না, এখানে আমার পাশে ঘুমাবে। মহল হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি আপনার পাশে ঘুমোতে পারবো না স্যার। শাহের ফট করে উঠে মহলের হাত ছেড়ে দিয়ে অন্য ঘর থেকে বেত এনে বলল, এত যখন সার করছো তাহলে তো এটা দিয়ে শাসন চালাতে হয়, কি বলো? মহল চুপচাপ আস্তে করে বিছানার এক কোনায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। শাহের মহলের পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে আধশোয়া হয়ে থাকে। মহল ঘুমিয়ে পড়ে কিছু সময়ের মধ্যেই। শাহের অপলক চেয়ে থাকে মহলের ঘুমন্ত মুখটার দিকে। একই বিছানায় পাশাপাশি মহলকে নিজের পাশে ঘুমাতে দেখে শাহের আনমনে হেসে ফেলল। পেটের ওপর থেকে মহলের নরম তুলতুলে হাতখানা তুলে হাতের তালুতে হালকা ঠোঁট ছুঁইয়ে চুমু খেল। শিরায় শিরায় কেমন অদ্ভুত এক শিহরণ ছড়িয়ে পড়ে। মস্তিষ্ক জুড়ে নাড়া দিয়ে ওঠে মহলকে নিজের সবটুকু বিলিয়ে দেওয়ার, আর মহলকে সম্পূর্ণ রূপে নিজের করে নেওয়ার। শাহের আলগোছে মহলের হাত ছেড়ে দিয়ে আবারও আলতো করে রেখে দেয় মহলের পেটের ওপর। তার মাঝে মেঝে থেকে শীতল পাটিটা তুলে বারান্দায় বিছিয়ে শুয়ে পড়ে সেখানেই। আকাশ ভরা তারার দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। অন্তরে তার এক অপার্থিব প্রশান্তি বইতে থাকে। বিলাপ করতে থাকে এক মধুর অঙ্গীকার, আজ থেকে নূর মহলে আমার পৃথিবী, আমার সবচেয়ে বড় আশ্রয়। তোমার নিঃশ্বাসই হবে আমার জীবনের সবচেয়ে মধুর সঙ্গীত। ভীষণ ভালোবাসি আমার নূর মহল।